হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম। এই ক্লাসটা এসএসসি 2027 এবং 28 সালের পরীক্ষার্থীদের জন্য স্পেশাল একটা ক্লাস, কারণ এই একটা ক্লাসের মাধ্যমে এসএসসি ফিজিক্সের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায় থেকে 2025 সালে বিভিন্ন বোর্ডে যে সৃজনশীলগুলি আসছে, এই একটা ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা বোর্ডে সৃজনশীলকে একবারে সহজভাবে সমাধান করিয়ে দিব ইনশাল্লাহ। তো এই ক্লাসটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এই অধ্যায় থেকে 25 সালে যে সৃজনশীলগুলি আসছে, এই সৃজনশীলগুলি তোমাদের কাছে একবারে ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেখো প্রথম যে সৃজনশীলটা দেখবো, এটা আসছে কুমিল্লা বোর্ড 2025-এ। হ্যাঁ, দেখো গতে 3 মার্কের জন্য যে প্রশ্নটা আসছে, কি বের করতে বলছে? বড় পিস্টনে কাজের পরিমাণ। তো বড় পিস্টনকে যদি আমি W2 ধরি, W2 কাজের পরিমাণ। আমরা কাজ বলতে কি বুঝি? কাজ হচ্ছে বল ইনটু সরণ, তাই না? কাজ হচ্ছে বল ইনটু সরণ। কিন্তু এখানে আমি যেহেতু বড় পিস্টনের কাজকে যদি W2 ধরি, বড় পিস্টনের বলকে আমরা F2 ধরবো, এবং যে সরণ, বড় পিস্টনের যে সরণটা ওইটাকে L2 ধরবো। তার মানে বড় পিস্টনের কাজের পরিমাণ বের করতে গেলে, হ্যাঁ, কার মান বের করতে হবে? F2 L2। তো এখানে আমাদের দেখতে হবে F2 আছে কিনা। F2 কি? বড় পিস্টনের যে পরিমাণ, F2 হচ্ছে বড় পিস্টনের বল। দেখো বড় পিস্টনের যে বল F2 কিন্তু নাই, এটা আমাকে বের করতে হবে। তো আমার হাতে কি আছে? ছোট পিস্টনে যে বলটা দেওয়া আছে, কি দেওয়া আছে? ছোট পিস্টনের যে বল F1 দেওয়া আছে 250 নিউটন। ছোট পিস্টনে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 6 সেন্টিমিটার স্কয়ার, এবং ছোট পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে A1, বল দেওয়া আছে F1 250 নিউটন। এই বল প্রয়োগ করার কারণে পিস্টনটা কতটুকু নিচে নামছে, কতটুকু সরণ করছে? 3 সেন্টিমিটার। তার মানে এই পিস্টনটা 3 সেন্টিমিটার নিচের দিকে নামছে, সরণ দেওয়া আছে। তো এইখানে একটু বোঝার চেষ্টা করো, এইটা যদি নিচের দিকে নামে, ওইটা অবশ্যই কি উপরের দিকে উঠবে। তো এই যে পিস্টনটা, বড় পিস্টনটা উপরের দিকে উঠবে, এই সরণটাকে আমরা কি ধরবো? L2 বের করতে হবে, কারণ F2 লাগবে, L2 লাগবে। তো আমাদের দেখো, আমাদের হাতে আসলে কি কি দেওয়া আছে। গতে যে কোয়েশ্চেনটা আসছে, তো উদ্দীপক হতে কি কি পাই? দেওয়া আছে F1 এর মান দেওয়া আছে 250 নিউটন, A1 দেওয়া আছে 6 সেন্টিমিটার স্কয়ার। হ্যাঁ, ছোট পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে 6 সেন্টিমিটার স্কয়ার। তো ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কয়ার না মিটার স্কয়ার। তো সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে নিলে কি দ্বারা গুণ করতে হবে? tan ইনভার্স 4। সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে গেলে কি দ্বারা গুণ করতে হবে? tan ইনভার্স 4। ঠিক আছে, এরপরে দেখো ছোট পিস্টনের যে F1 বল প্রয়োগের ফলে ছোট পিস্টনের কতটুকু সরণ করছে? ছোট পিস্টনের সরণ করছে হচ্ছে 3 সেন্টিমিটার। তো সরণ দেওয়া আছে L1 3 সেন্টিমিটার। তো এটা তো 3 সেন্টিমিটার নিচের দিকে নামে, ওই বড় পিস্টনটা উপরের দিকে উঠবে। কতটুকু উঠবে? L2। এটা আমাদের জানা না, এটা বের করতে হবে, কারণ বড় পিস্টনের কাজের পরিমাণ বের করতে গেলে এখানে F2 লাগবে, L2 লাগবে। তো F2 লাগবে, L2 দুইটাই লাগবে কিন্তু। আচ্ছা, আর বড় পিস্টনে কি দেওয়া আছে? শুধু ক্ষেত্রফল দেওয়া আছে, A2 এর মান দেওয়া আছে। বড় পিস্টনে শুধু ক্ষেত্রফল A2 দেওয়া আছে। A2 কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার স্কয়ার। তো সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে গেলে কত দ্বারা গুণ করবা? tan ইনভার্স 4। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যেহেতু বড় পিস্টনের কাজের পরিমাণ বের করতে হবে, F2 L2 দুইটাই লাগবে। আমরা যদি আগে F2 বের করি এবং L2 পরে বের করি, দেখো যদি F2 আমাদেরকে বের করতে হয়, যেহেতু বড় পিস্টনের কাজের পরিমাণ চাইছে W2 ইকুয়াল হোয়াট? তো এখন আমরা যে কাজটা করতে পারবো, আমরা সূত্র জানি F2 বাই F1 ইকুয়াল A2 বাই কি? A1। এটা তো আমরা জানি F2 বাই F1 ইকুয়াল A2 বাই A1। এখান থেকে আমরা কি বের করব বলো? F2। তো F2 বের করতে গেলে ডান দিকে কি যাবে? F1 ইনটু কি? A2 বাই A1। কি F2 যদি বের করি, F1 টা ডান দিকে পাঠিয়ে দেব। তো দেখো, এখন যদি আমরা মান বসায় দিই, F1 এর মান কত? 250। A2 এর মান হচ্ছে তোমার 30 ইনটু tan ইনভার্স 4, tan ইনভার্স 4। এবং A1 এর মান যদি বসায় দাও, এটা কি আছে? 6 ইনটু tan ইনভার্স 4। তো ফাইনালি এখানে কি আসছে একটু দেখো, এখানে F2 এর যে মানটা আসছে, উপরে কত হবে? 250 গুণ কত?
30 ইন্টু 10 ইনভার্স 4 ভাগ কত 6 ইন্টু 10 ইনভার্স 4। তো এটা আসছে তোমার 1250 নিউটন। ঠিক আছে, তো বড় পিস্টনের যে বলটা এটা কত নিউটন আসছে? 1250। তো বড় পিস্টনের যে বল আছে 1250। এখন আমাদের দরকার কি F2 বের হয়ে গেছে, এখন L2। তো L2 বের করা যাবে, কারণ আমরা জানি একটা সূত্র আছে A1 L1 ইকুয়াল হচ্ছে A2 L2। তো এইটা A1 L1 ইকুয়াল কি A2 L2। এখানে আমাদের A1 L1 A2 জানা আছে, আমরা কি বের করব L2 বের করতে পারবো। তো আমরা যদি L2 বের করতে চাই, দেখো L2 ইকুয়াল কি উপরে থাকবে, উপরে থাকবে হচ্ছে A1 L1, নিচে কি যাবে A2। যেহেতু L2 বের করতে হবে, A1 L1 উপরে আছে, নিচে A2। হ্যাঁ, তো এইখানে দেখো মান বসায় দাও। A1 এর মান কি আছে 6 ইন্টু 10 ইনভার্স 4, সাথে কি লাগবে L1। তো L1 যেটা আছে আমরা একটা কাজ করে নিই। L1 কিসে আছে দেখো 3 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে নিলে এটা কি আসবে 0.03 মিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে 0.03 মিটার। আর A2 কত আছে দেখো, A2 আছে 30 ইন্টু কত 10 ইনভার্স 4। তো ফাইনালি আমরা দেখি L2 টা কি বের হয়, 6 ইন্টু 10 ইনভার্স 4 ভাগ কত দেখো 10 ইনভার্স 4 ইন্টু 0.03 ভাগ কত 30 ইন্টু কত 10 ইনভার্স 4, এটা বেরোইছে 0.006 মিটার। ঠিক আছে, আচ্ছা, তো আমরা L2 পাওয়া গেছি। এখন আমাদের কি বের করতে পারবো আমরা কৃত কাজ। বড় পিস্টনের যে কৃত কাজ আমরা জানি, বড় পিস্টনের কৃত কাজ কি হবে W2 ইকুয়াল কি F2 L2, কারণ কাজ মানে বল ইনটু সরণ। তো ফাইনালি F2 এর মান তো আমরা জানি, বড় পিস্টনের যে বলটা 1250 আর L2 এর মান হচ্ছে 0.006। তো এখানে দেখি কাজ কতটুকু আসে, কত আছে 1250 গুণ হচ্ছে 0.006, এটা আসছে কত 7.5 জুল। হ্যাঁ, কাজের একক হচ্ছে কি জুল। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, বড় পিস্টনে কাজের পরিমাণ হচ্ছে 7.5 জুল। কি বুঝতে পারছো কিনা? খুব সহজ, জাস্ট বড় পিস্টনের কাজের পরিমাণ হচ্ছে F2 হচ্ছে F2 বড় পিস্টনের যে কাজের পরিমাণটাকে আমরা কি বলতেছি, বড় পিস্টনের কাজটা হচ্ছে W2 ইকুয়াল কি F2 ইনটু L2। তো F2 লাগবে, F2 প্রয়োজন ছিল, এই জন্য আমরা আগে এই সূত্র দিয়ে F2 বের করছি, এবং L2 দরকার, আমরা জানি A1 L1 ইকুয়াল কি A2 L2, এই সূত্র দিয়ে আমরা L2 বের করছি। আচ্ছা, এরপরে যে ম্যাথটা আছে একটু দেখো। উদ্দীপক অনুসারে কোন বস্তুটি পি বস্তুটি সিলিন্ডারের বড় উদ্দীপক অনুসারে পি বস্তুটি সিলিন্ডারের বড় পিস্টনে রাখলে সেটি উপরে উঠাতে পারবে কিনা। হ্যাঁ, মানে এই যে বস্তুটা পি বস্তু, এই পি বস্তু দেখো, পি বস্তুর কি দেওয়া আছে, পি বস্তুর বর দেওয়া আছে শুধু 250 কেজি। এই বস্তুকে এইখানে রাখলে, এটা মনে করো পি বস্তু। ঠিক আছে, তো এইভাবে একটু বোঝার চেষ্টা করো। এটা মনে করো পি বস্তু, এই পি বস্তুকে এখানে রাখলে কি এটা উপরের দিকে উঠাতে পারবে কিনা। হ্যাঁ, তো পি বস্তুর ওজন কাজ করবে নিচে, আর আমরা জানি এফ যে বড় পিস্টনের যে উপরের দিকে যে বলটা কাজ করে, বড় পিস্টনের উপরের দিকে যে বলটা কাজ করে এটা কত, এটা আমরা পেয়ে গেছি। কিন্তু বড় পিস্টনে দেখো আগের অঙ্ক থেকে কিন্তু আমরা এটা পেয়ে গেছি, বড় পিস্টনের উপরের দিকে কত নিউটন বল কাজ করে গ হতে প্রাপ্ত, এটা হচ্ছে 1200। 4 মার্কের জন্য একবারে সহজ একটা ম্যাথ আসছে, ওইটা আমরা বড় পিস্টনের যে প্রযুক্ত বল F2 আমরা জানি, F2 হচ্ছে 1250 নিউটন। ঠিক আছে, এখন দেখতে হবে যে উদ্দীপক অনুসারে পি বস্তুটি সিলিন্ডারে বড় পিস্টনে রাখলে সেটি উপরে উঠাতে পারবে কিনা। এখন পি বস্তুকে যদি এইখানে রাখি, দেখো বড় পিস্টনে উপরের দিকে কি পরিমাণ বল দিতেছে 1250। এখন দেখতে হবে এই পি বস্তু ওজন কত। ওজন মানে কি, কোন বস্তুকে পৃথিবী যে বলে নিচের দিকে আকর্ষণ করে,
ওজন বলতে আমরা বুঝি কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটাই হচ্ছে ওজন। তো এই যে পি বস্তু আছে, এই পি বস্তু যদি এই সিলিন্ডারের উপরে রাখা হয়, তো সিলিন্ডার তো নিচ থেকে দেখো বড় সিলিন্ডার উপরের দিকে যে বল দিতেছে, এই F2 এর মান কত? উপরের দিকে দিতেছে 1250 নিউটন, নিচের দিকে উপরের দিকে কত দিতেছে? 1250। আর পি বস্তুর ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তো আমাদের কাজ হচ্ছে পি বস্তুর ওজনটা বের করা। তো পি বস্তুর কি কি দেওয়া আছে একটু দেখো। পি বস্তুর ওজন দেখো, বর দেওয়া আছে 250 কেজি। পি বস্তুর বর 250 কেজি এবং জি অভিকর্ষ ত্বরণ, জি এর মান আমাদের জানা আছে 9.8 ms ইনভার্স 2। এখন দেখতে হবে পি বস্তুর ওজনটা কত। তো পি বস্তুর যে ওজন ডব্লিউ, এটা যদি আমরা বের করি, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল কি? এম জি। ঠিক আছে, ওজন বের করার সূত্র হচ্ছে এটা। তো পি বস্তুর বর কত? 250, জি এর মান কত? 9.8। তো ফাইনালি কি আসে? 250 গুণ 9.8, এটা আসছে 2450। কত আসছে? 2450 জুল। তো কি বুঝলা? পি বস্তুর ওজন হচ্ছে 2450, তার মানে এই পি বস্তুর ওজন কাজ করতেছে 2450 নিউটন বল, ওজন কাজ করতেছে নিচে, কিন্তু তার উপরের দিকে দেওয়া হইতেছে কত? 1250। তো ওজন অবশ্যই, যে পি বস্তুকে যে বল দেওয়া হইতেছে, বড় পিস্টনে যে বলটা দেওয়া হইতেছে এর চেয়ে বেশি, যেহেতু এর চেয়ে বেশি, তাহলে কি পি বস্তুটা অবশ্যই, পি বস্তুটিকে সিলিন্ডারের বড় পিস্টনে রাখলে সেটি উপরের দিকে ওঠাতে পারবে না। এখানে লিখে দিও। সুতরাং পি বস্তুটিকে সিলিন্ডারের বড় পিস্টনে রাখলে সেটি উপরে কি বোঝা গেছে? পি বস্তুটিকে সিলিন্ডারের বড় পিস্টনে রাখলে সেটি উপরে উঠাতে পারবে না। এটা আশা করি কেন বুঝতেই পারতেছো। দেখো এই সিকিউর আসছে যশোর বোর্ড 2025-এ। ঠিক আছে, তো এখানে দেখো উদ্দীপকের দুইটা বস্তু আছে এ বি। এ বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে এবং বর দেওয়া আছে। আর বি বস্তুর বর আর ঘনত্ব দেওয়া আছে। ঠিক আছে, এবং নিচে পানির ঘনত্ব দেওয়া আছে 10 কিউব, মানে 1000 কেজি মিটার ইনভার্স 3। এখন প্রথম যে প্রশ্নটা করছে 3 মার্কের জন্য, যে এ বস্তুটির কোথায় ওজন? পানিতে ওজন। তো কোন বস্তুর পানিতে ওজন যদি বের করতে হয়, সেই ক্ষেত্রে বস্তুর বাতাসে ওজন থেকে হারানো ওজনকে মাইনাস করতে হবে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে কোন বস্তুর যদি পানিতে ওজন বের করতে হয়, তো বস্তুর প্রকৃত ওজন কোথায় থাকে? বায়ুতে। তো ফার্স্ট কাজ হচ্ছে যে পানিতে ওজন তখনই আমরা পাবো যদি বাতাসের ওজন থেকে আমরা হারানো ওজনকে মাইনাস করতে পারি। তাহলে এই জিনিসটা মাথায় রাখো, পানিতে ওজন বের করার জন্য, হ্যাঁ, বাতাসের যে ওজন, বাতাসের ওজন থেকে মাইনাস করবা হারানো ওজন। তো বস্তুর পানিতে ওজন তখনই বের করতে পারবা যদি বাতাসের ওজন জানো, বস্তুর বাতাসের ওজন মাইনাস বস্তুর হারানো ওজন। বাতাসের ওজন থেকে হারানো ওজন মাইনাস করলে বস্তুর পানিতে ওজন তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু এ বস্তুর ক্ষেত্রে বলছে, এ বস্তুর কি কি তথ্য দেওয়া আছে। এ বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ, দৈর্ঘ্য 35 সেন্টিমিটার। 35 সেন্টিমিটার হচ্ছে 0.35 মিটার। হ্যাঁ, দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি 35 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে নিব, 100 দ্বারা ভাগ করি। প্রস্থ দেওয়া আছে কত? 26 মিটার। প্রস্থকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বি দ্বারা। কত? 26 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে নিলে কত দ্বারা গুণ করবা? 100। কত দ্বারা ভাগ করবা? 100। তো এটা আসবে 0.26 মিটার। তারপর আছে কত? 12 সেন্টিমিটার উচ্চতা। এইচ এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার হচ্ছে 0.12 মিটার। তো বুঝতেই পারতেছো দৈর্ঘ্য, প্রস্থ আর কি দেওয়া ছিল? উচ্চতা।
হ্যাঁ, দৈর্ঘ্যকে এল দ্বারা, প্রস্থকে বি দ্বারা এবং উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করলাম। জাস্ট সেন্টিমিটার থেকে মিটারে নিলাম। যেহেতু বস্তুর দৈর্ঘ্য জানো, প্রস্থ জানো, দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল, প্রস্থকে বি ব্রেথ, আর উচ্চতা হচ্ছে এইচ। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তার মানে কি বস্তুর কি বের করা যাবে বলো? বস্তুর আয়তন বের করা যাবে। ঠিক আছে, বস্তুর আয়তন কেন লাগবে? কারণ এই যে তুমি লিখছো বস্তুর বাতাসে ওজন, বাতাসে ওজন বের করার সূত্র কি? mg। আর হারানো ওজন বলতে আমরা বুঝি অপসারিত তরলের ওজন, বি রো জি। তার মানে পানির ওজন বের করার জন্য কি লাগবে? বাতাসে ওজন মাইনাস হারানো ওজন। এখন বাতাসে ওজন বের করবো মানে কি? কোন বস্তুর প্রকৃত ওজন mg, আর হারানো ওজন মানে বি রো জি। এই বি কিন্তু বস্তুর আয়তন, আর রো হচ্ছে কি? ওই পানির ঘনত্ব। তো সবসময় তুমি যতবার এই সূত্র ইউজ করবা, বি রো জি, বি যেটা আয়তন সবসময় বস্তুর হবে, আর ঘনত্বটা হবে ওই তরলের, মানে ওইখানে হ্যাঁ নদীর পানি হতে পারে, সমুদ্রের পানি হতে পারে, যাই হোক। তো আয়তন হবে বস্তুর আর ঘনত্বটা হবে তরলের। তো যেহেতু বস্তুর আয়তন লাগবে, আমাদের আয়তনটা আমরা বের করে নিব। তো এইখানে দেখো, আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? বি। আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য বসায় দাও, দৈর্ঘ্য কত? 0.35, প্রস্থ 0.26, উচ্চতা হচ্ছে 0.12। ঠিক আছে। আর যেহেতু এখানে সবগুলি মিটারে আছে, তো মিটার 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 গুণ করলে একসাথে কি হবে? মিটার কিউব। কি বুঝতে পারছো কিনা? তো বস্তুর আয়তন বের করে ফেললাম, জাস্ট দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো আমরা দেখি কি আসে। এখানে দৈর্ঘ্য কত আছে? 0.35 ইন্টু প্রস্থ হচ্ছে 0.26 ইন্টু উচ্চতা আছে 0.12। এটা আসছে তোমার 0.01092 মিটার কিউব। এটা হচ্ছে বস্তুর কি পাইলাম আমরা? বস্তুর আয়তন। ঠিক আছে, কারণ আমাদের লাগবে হচ্ছে কি? বস্তুর পানিতে ওজন। তো পানিতে ওজন বের করার জন্য আয়তন লাগে। আচ্ছা, এছাড়া আর কি দেওয়া আছে? আমি যদি একটু এই অংশটুকু একটু নিচে নিই, এছাড়া আমাদের হাতে আছে কি? ওই বস্তুর বর আছে, রাইট? বস্তুর বর আছে। বস্তুর বর কত? এ বস্তুর বর দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 20 কেজি। বস্তুর বর দেওয়া আছে 20 কেজি। আর পানির যে ঘনত্ব, রো ডাব্লিউ ওয়াটার, হ্যাঁ, পানির ঘনত্ব কত? 10 কিউব। ঘনত্বের একক হচ্ছে কেজি মিটার ইনভার্স 3। এইটুকু দেওয়া আছে। তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, আমি বস্তুর আয়তন বের করছি। আচ্ছা, এখন যেহেতু পানিতে ওজন বের করতে হবে, এই ক্ষেত্রে পানিতে ওজন ইকুয়াল কি? বস্তুর বাতাসে ওজন। আগে আমরা বাতাসে ওজনটা বের করব। ঠিক আছে। তো সুতরাং বস্তুর কোথায় ওজন বের করব? বাতাসে ওজন। একটু বোঝার চেষ্টা করো, বাতাসে যে ওজন, এটাকে যদি আমি W1 ধরি, ডাব্লিউ ইকুয়াল কি? mg। আমি আগে বলছি বাতাসে কোনো বস্তুর প্রকৃত ওজন মাপা হয়, তো বাতাসে ওজন মানে হচ্ছে mg। তো ডাব্লিউ ইকুয়াল mg। তো m তো আমাদের জানা আছে। বর কত? বস্তুর বর কত? 20, আর জি এর মান হচ্ছে 9.8। ওজনের একক কি? নিউটন। এটা আসছে কত দেখো, 20 ইন্টু 9.8, এটা আসছে তোমার 196 নিউটন। কত আসছে? 196 নিউটন। তার মানে বস্তুর পানিতে ওজন বের করার জন্য আমাদের বাতাসে ওজন দরকার ছিল, হয়ে গেছে বের করে। এখন কি? বস্তুর হারানো ওজন। হারানো ওজনকে যদি আমি W2 ধরি, এটা সূত্র হবে বি রো জি। এখন বিষয়টা হচ্ছে এমন না যে হারানো ওজন মানে ডাব্লিউ ধরতে হবে, ওজন তো একটা বল, এফ ও ধরতে পারে। অনেকগুলি তোমরা যখন বিভিন্ন গাইডে দেখবো, অনেক সময় দেখা গেছে এটাকে হ্যাঁ হারানো ওজনকে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে, কারণ ওজন এক ধরনের কি? ওজন অবশ্যই বল। তো বস্তুর হারানো ওজন কি? হারানো ওজন বা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বলে কি সূত্র ইউজ করবা? বি রো জি। বি রো জি, হ্যাঁ। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আয়তন বস্তুর, কিন্তু ঘনত্বটা হচ্ছে পানির ঘনত্ব। এখানে আবার পানির আয়তন না, ঠিক আছে? যতবার এই সূত্র ইউজ করবা, বি রো জি, আয়তন হবে বস্তুর আর ঘনত্ব হবে তরলের। তরল হিসাবে এখানে কি? পানি আছে না? তো এখানে যদি আমরা মান বসাই দিই, দেখো আয়তন কত পাইছি? বস্তুর আয়তন আমরা পাইছি 0.01092।
আর পানির ঘনত্ব হচ্ছে 10 কিউব, আর জি এর মান হচ্ছে কত 9.8। দেখি কত আসে। তো এখানে আসছে 0.01092 ইন্টু 10 কিউব ইন্টু কত 9.8, টোটাল আসছে তোমার 107.016 নিউটন। এটা হচ্ছে বস্তুর কি ওজন বলো? আগে যে ওজনটা পাইছি আমরা বস্তুর বাতাসে ওজন মানে প্রকৃত ওজন, আর বস্তুর হারানো ওজন, কারণ বাতাসে ওজন লাগবে এমজি, হারানো ওজন বি রো জি, এটাও বের হয়ে গেছে। তার মানে এখন বাতাস ওজন থেকে হারানো ওজন মাইনাস করলে আমি কিউ কোথায় ওজন পেয়ে যাবো বলো? বস্তুর পানিতে ওজন। সুতরাং এখন কি বের করবা? সুতরাং এ বস্তুটির পানিতে ওজন, পানিতে ওজন হচ্ছে ডাব্লিউ। পানিতে ওজনকে আমি ডাব্লিউ ধরলাম। তো পানিতে ওজন কিভাবে বের করবা? বাতাসে ওজন। বাতাসে ওজন কি ধরছো? ডাব্লিউ 1। হারানো ওজন কি ধরছো? ডাব্লিউ 2। আশা করি বুঝতে পারছো। তো বস্তুর পানিতে, কোনো বস্তুর পানিতে ওজন, দেখো পানিতে ওজনকে আমি ডাব্লিউ প্রাইম করতে পারতাম, এখানে ডাব্লিউ ধরলাম। এ বস্তুটির পানিতে ওজন, ওজন হচ্ছে পানিতে ওজন ডাব্লিউ। পানিতে ওজন কিভাবে বের করবা? বাতাসে ওজন থেকে হারানো ওজন মাইনাস করবা। তো বাতাসে ওজন হচ্ছে ডাব্লিউ 1, হারানো ওজন হচ্ছে ডাব্লিউ 2। ডাব্লিউ 1 থেকে ডাব্লিউ 2 মাইনাস করো, তো বের হয়ে যাবে। দেখো বাতাস ওজন কত নিউটন? 196, মাইনাস হারানো ওজন হচ্ছে 107.016 নিউটন। দেখি ফাইনালি কত আসে। 196 মাইনাস 107.016, এটা আছে 85 আরেকবার যদি দেখে নিই, 196 মাইনাস 107.016, তো এটা আসছে 88.984 এত নিউটন। এইটা হচ্ছে কি বলো? 88.984, হ্যাঁ, এত নিউটন। এটা হচ্ছে বস্তুর কোথায় ওজন বলো? পানিতে ওজন। ঠিক আছে, আচ্ছা। এরপরে যে ম্যাথটা আছে দেখো কি বলছে। এ ও বি বস্তু দ্বয়কে একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে এটি ভাসবে না ডুববে? এখন পানিতে বস্তু ভাসবে নাকি ডুববে এটা নির্ভর করে ওই দুই বস্তুর ঘনত্বের উপরে। যদি পানির ঘনত্ব কত 1000, যদি এ এবং বি বস্তুর ঘনত্ব পানির চেয়ে বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে বস্তু ডুবে যাবে। আর যদি এ এবং বি বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্বের চেয়ে কম হয় সেই ক্ষেত্রে বেঁচে থাকবে, তাই না? যেমন কেরোসিনের ঘনত্ব পানির চেয়ে কম, এই জন্য কেরোসিন বেঁচে থাকে। তো ভাসবে নাকি ডুববে সেটা পানির ঘনত্ব, হ্যাঁ, এ এবং বি বস্তুর যে গড় ঘনত্ব, যেহেতু এ এবং বি দুইটা বস্তুকে একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে, তো এ এবং বি বস্তুর যে গড় ঘনত্বটা আসবে এটা পানির ঘনত্বের চেয়ে যদি বেশি হয় ডুবে যাবে, আর যদি পানির ঘনত্ব চেয়ে কম হয় তাহলে অবশ্যই বেঁচে থাকবে। ঠিক আছে, তো আমাদের হাতে দেখো কি কি মান, হ্যাঁ, এ এবং বি বস্তুর কি কি তথ্য দেওয়া আছে। এ বস্তুর এবং বি বস্তুর ক্ষেত্রে আগের অঙ্ক থেকে এ বস্তুর যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া, এ বস্তুর আয়তন আমি পাইছিলাম গ হতে। এ বস্তুর আয়তন পাইছিলাম কত? এ বস্তুর আয়তনটা আমরা পাইছিলাম 0.01092, 0.01092 এত মিটার কিউব, এটা গ হতে। আচ্ছা, এটা বস্তুর আয়তন পাইছে এবং এই বস্তুর ভর দেওয়া আছে। হ্যাঁ, তো এটা কোন বস্তুর? এ বস্তুর। এ বস্তুর আয়তন আছে, এ বস্তুর ভর দেওয়া আছে। এ বস্তুর ভর দেওয়া আছে কত কেজি? 20 কেজি। এই হচ্ছে এ বস্তুর দেওয়া আছে। আর বি বস্তুর কি কি আছে? ভর আছে, ঘনত্ব আছে। ঠিক আছে, তো এখানে বি বস্তুর কি কি দেওয়া আছে একটু দেখো। বি বস্তুর যে ভর, এই ভরটাকে যদি আমরা এম প্রাইম ধরি, ঠিক আছে, এটা কাজ করা যায় যদি এইভাবে চিন্তা করো যে এ বস্তুর যে আয়তন, এইটাকে যদি আমি বি1 ধরি তাহলে এ বস্তুর ভরটাকে এমন ধরলাম, আর বি বস্তুর যে ভর ওটাকে যদি এম2 ধরি, বি বস্তুর ভরটা কয় কেজি? 4 কেজি। আর বি বস্তুর ঘনত্ব, তো বি বস্তুর ঘনত্বকে মনে করো আমরা কি ধরলাম? ρ2 ধরলাম। বি বস্তুর ঘনত্ব কত দেওয়া আছে?
500 কেজি মিটার ইনভার্স 3। এখানে জাস্ট আমার ধরার সুবিধার্থে হ্যাঁ কি লিখলে সুবিধা হয়, এ বস্তুর ক্ষেত্রে বি1 এমন, এ বস্তুর আয়তন বি1 ধরলাম, এ বস্তুর বড় এমন। আর বি বস্তুর ক্ষেত্রে ইচ্ছা করলে বি এম এও লিখতে পারতা, এ বস্তুর আয়তন বি1, বড় হচ্ছে এম1, আর বি বস্তুর বড় হচ্ছে এম2, ঘনত্ব ρ2। এই দুইটা আমাদের হাতে আছে, ঠিক আছে। এবং আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে পানির যে ঘনত্ব, পানির একটা ঘনত্ব দেওয়া আছে। তো পানির ঘনত্ব তো হ্যাঁ আমরা জানি 1000 10 কিউব, আর এমনিতে দেওয়া আছে কেজি মিটার ইনভার্স 3। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এ ও বি বস্তুকে একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে এটি ভাসবে নাকি ডুববে, এটা হচ্ছে প্রশ্ন। তো আমাদের কাজ কি, যে এ এবং বি বস্তুর একটা গড় ঘনত্ব বের করতে হবে। তো ঘনত্ব কথাটার মানে কি জানো, ভর বাই কি আয়তন। তো ঘনত্ব যেহেতু বের করতে হবে, এ এবং বি বস্তুর গড় ঘনত্ব, ঘনত্ব মানে ভর বাই আয়তন, তার মানে দুই বস্তুর ভর লাগবে, দুই বস্তুর আয়তন লাগবে। দেখো দুই বস্তুর ভর আমি জানি m1 m2, m2 জানি, দুই বস্তুর ভর যোগ করলেই হবে, কারণ যেহেতু দুইটা বস্তু একসাথে চিন্তা করবো, দুইটা বস্তুর ভর চিন্তা করতে হবে। মানে হচ্ছে আমি বলতে চাইতেছি যে দুইটা বস্তুর উপরে যেহেতু ভর, প্রথম বস্তুর ভর m1, দ্বিতীয় বস্তুর ভর m2, এই দুইটা যোগ করতে হবে। আবার প্রথম বস্তুর আয়তন b1 এবং দ্বিতীয় বস্তুর আয়তন b2। তো দুইটার ভর এবং দুইটার আয়তন যোগ করে আমি গড় একটা ঘনত্ব বের করব, পরে দেখবো পানির চেয়ে বেশি হয় নাকি কম হয়, ঠিক আছে। তো আমি দুইটার ভর জানি, কিন্তু বি বস্তুর কি জানি না, আয়তন জানি না। তো বি বস্তুর আয়তন বের করা যাবে, সুতরাং বি বস্তুর যে আয়তন, দেখো এ বস্তু বি বস্তু দুইটারই ভর জানি, আমি ইচ্ছা করলে দুইটার ভরকে যোগ করতে পারবো, মোট ভর। কিন্তু এ বস্তুর আয়তন জানি, আমার বি বস্তুর আয়তন জানি না। তো বি বস্তুর আমরা কি বের করবো বলো, বি বস্তুর আয়তন। এখন বি বস্তুর আয়তনকে, যেহেতু এ বস্তুর আয়তনকে বি1 ধরলাম, বি বস্তুর আয়তনকে আমরা কি ধরলাম, বি2। তো এটা আমরা আসলে কিভাবে বের করবো, আমরা সবাই জানি যে রো ইকুয়াল কি বলো, এম বাই বি। তো এইখান থেকে যদি আমি কি বের করতে চাই, বি, তো এম উপরে যাবে, নিচে কি যাবে, রো। এম উপরে যাবে, নিচে কি যাবে, রো যাবে। কি বুঝতে পারছো কিনা বলো, না বোঝার কিছু নেই, কারণ আমরা জানি ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। যেহেতু আমাকে বি বের করতে হবে, বি যদি বাম দিকে আনো, রোটা নিচে যাবে, তো বি ইকুয়াল হচ্ছে এম বাই রো। তো ঘনত্ব আয়তন মানে কি, ভর বাই ঘনত্ব, ঠিক আছে। এই যে আয়তন মানে ভর বাই ঘনত্ব। তো এটা কোন বস্তুর, বি বস্তুর আয়তন, বি বস্তুর আয়তন বি2, বি বস্তুর ভর হচ্ছে m2, বি বস্তুর ঘনত্ব হচ্ছে ρ2। জাস্ট মান বসায় দাও, ঠিক আছে, মান বসায় দাও। তো বি বস্তুর ভর কত, বি বস্তুর ভর হচ্ছে 4, ঘনত্ব কত দেওয়া আছে 500। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো কি আসে, 4 ভাগ হচ্ছে 500, এটা আসছে তোমার 8 ইন্টু 10 ইনভার্স 3, আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। এটা হচ্ছে বি বস্তুর আয়তন। আর আগে আমরা পাইছিলাম কোন বস্তুর আয়তন, এ বস্তুর আয়তন। তো আমরা একটা কাজ করে দিতে পারি, যেহেতু আমার গড় ঘনত্ব বের করতে হবে, এই ধরনের অঙ্ক যদি এই অধ্যায় থেকে আসে, যে দুইটা বস্তুকে, একটা কাঠকে একটা ইটের সাথে, বা দুইটা বস্তুকে একত্রে বেঁধে পানিতে ছেড়ে দিলে, এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, গড় ঘনত্ব বের করতে হবে। গড় ঘনত্ব মানে কি, মোট ভর মোট আয়তন। তো মোট ভর মানে কি, দুইটা বস্তুর ভরকে যোগ করে দাও। তো দুইটা বস্তুর ভরকে যদি আমি যোগ করে দিই, তো মোট যে ভর, মোট ভরকে যদি আমরা এম ধরি, মোট ভর কি হবে, m1 প্লাস কি m2। তো দুইটা ভর যোগ করে দাও, m1 m2, মোট ভর কত, m1 কত 20, আর m2 হচ্ছে 4। ফাইনালি কত কেজি পাইলাম, মোট ভর হচ্ছে 24 কেজি। কি বুঝতে পারছো, তারপরে আমরা বের করব কি, মোট ভরের সাথে এখন আমরা বের করব হচ্ছে মোট আয়তন। মোট আয়তন যদি বি বি ধরো, বি1 মানে কি, বি1 প্লাস কি বি2, মোট আয়তন বি1 এবং বি2, এবং বি বস্তুর আয়তনকে যোগ করে দিবা, ঠিক আছে। তো এ বস্তুর যে আয়তন, এটা তো আমরা জানি, (0.01092 প্লাস এ বস্তুর আয়তন 0.1092, আর বি বস্তুর আয়তন হচ্ছে 8 ইন্টু 10 ইনভার্স 3। একটু যদি এদিকে আনি, 8 ইন্টু 10 ইনভার্স 3, ঠিক আছে। তো জাস্ট আমরা দেখি এখানে আসলে মোট আয়তনটা কত আসে। একটা হচ্ছে 0.01092 যোগ কত, 8 ইন্টু 10 ইনভার্স 3, 8 ইন্টু 10 ইনভার্স 3, এটা আসছে 0.01892, আর আয়তনের একক কি, মিটার কিউব। কি বুঝতে পারছো কিনা। তো এখানে কিন্তু আমরা যেহেতু দুইটা বস্তুর গড় ঘনত্ব বের করবো, তাহলে দুইটা বস্তুর কিন্তু আমরা
মোট ভর পেয়ে গেছি 24 কেজি এবং মোট আয়তন পেয়ে গেছি। এখন আমি এ ও বি বস্তুর কি বের করতে পারবো? গড় ঘনত্ব। সুতরাং এ ও বি বস্তুর গড় ঘনত্ব, ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রো। রো ইকুয়াল কি বলতো? এম বাই বি। ঘনত্ব মানে ভর বাই আয়তন। এখন এই যে ভর, এখানে কি একটা বস্তুর ভর না, এখানে হচ্ছে মোট ভর, যেহেতু দুইটা বস্তুকে একসাথে বেঁধে পানিতে ছেড়ে দিবে। তো হ্যাঁ, মোট ভর। আর যেহেতু গড় ঘনত্ব, গড় ঘনত্ব হচ্ছে মোট ভর বাই মোট আয়তন। তো মোট আয়তনকে আমরা কি ধরছি? বি। জাস্ট মান বসায় দাও। মোট ভর কত? 24। আর মোট আয়তন কত? 0.01892। তো এখানে আমরা দেখি ঘনত্বটা কি আসে। উপরে হচ্ছে 24 ভাগ কত? 0.01892, 1892। তো এইটা আসছে তোমার 1268.49, মানে 5 লিখে দিতে পারো। এতে ঘনত্বের একক কি? কেজি মিটার ইনভার্স 3। তো আমাকে একটু বলো, প্রশ্নে কি চাইছে? এ ও বি বস্তুকে বেঁধে একত্রে পানিতে ডুবানো হলে পানিতে ডুববে নাকি ভাসবে? তো আমি দেখতেছি এ এবং বি বস্তুর যে গড় ঘনত্ব কত? গড় ঘনত্ব হচ্ছে 1268। তো এ এবং বি বস্তুর গড় ঘনত্ব কার চেয়ে বেশি? পানির চেয়ে বেশি। পানির ঘনত্ব কত? 1000। তো আমি কি এটা বলতে পারি না যে বস্তুর যে ঘনত্ব এ এবং বি বস্তুর গড় ঘনত্ব পানির যে ঘনত্ব আছে এটা থেকে বেশি? কারণ পানির ঘনত্ব হচ্ছে 1000, পানির ঘনত্ব রো ডাব্লিউ 1000, আর গড় ঘনত্ব কিন্তু 1268.5। তাহলে পানির ঘনত্ব হচ্ছে, যেহেতু এ এবং বি বস্তুর ঘনত্ব বেশি, সেহেতু বস্তুটি পানিতে ডুবে যাবে। ঠিক আছে, এখন লিখে দিতে পারো বস্তুটি পানিতে ডুবে যাবে। কেন ডুবে যাবে? কারণ একটা বস্তু ভাসবে নাকি ডুববে এটা নির্ভর করে যে বস্তুর ওই বস্তুর যে বস্তুর যে ঘনত্ব এটা পানির চেয়ে বেশি নাকি কম। পানির ঘনত্ব 1000, বস্তুর ঘনত্ব হ্যাঁ 1268.5। তো যেহেতু বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব হচ্ছে বেশি, অবশ্যই বস্তুটা কি পানিতে ডুবে যাবে। এই ধরনের যদি আসে, খুব বেশি কঠিন না, এই অধ্যায় থেকে প্রায় এই ধরনের ম্যাথ আসে এবং খুব কিউট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন যদি আসে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এই সৃজনশীলটা আসছে রাজশাহী বোর্ড 2025-এ। ঠিক আছে, তো দেখো উদ্দীপকে কি আছে? দৃশ্যপট একে 9.8 ms ইনভার্স টু অভিকর্ষ ত্বরণ সম্পূর্ণ স্থানে একটি বস্তুকে 20 ms ইনভার্স বেগে কারা উপরের দিকে নিক্ষেপ করা হলো। তো অভিকর্ষ ত্বরণ সম্পূর্ণ স্থানে, অভিকর্ষ ত্বরণ মানে 9.8, এত অভিকর্ষ ত্বরণ সম্পূর্ণ স্থানে একটি বস্তুকে কত বেগে? 20 ms ইনভার্স বেগে। তার মানে এইটা হচ্ছে আদি বেগ। এই বেগে কারা উপরের দিকে নিক্ষেপ করা হলো। অর্থাৎ যেহেতু কারা উপরের দিকে নিক্ষেপ করছে, অবশ্যই নিক্ষিপ্ত বস্তু। তো কি বের করতে বলছে একটু দেখো। বলছে দৃশ্যপট একের বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো এইটা বের করতে বলছে, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। ঠিক আছে, তো আমাদের হাতে যে তথ্যগুলি আছে দেখো। উদ্দীপকতে কি পাই? জি এর মান পাই না, 9.8 ms ইনভার্স টু অভিকর্ষ ত্বরণ সম্পূর্ণ স্থানে, তাই না? জি এর মান দেওয়া আছে। আচ্ছা, এত অভিকর্ষ ত্বরণ সম্পূর্ণ স্থানে একটি বস্তুকে কত বেগে? 20 ms ইনভার্স বেগে কারা উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে যে বেগে কারা উপরের দিকে নিক্ষেপ করছে এটা অবশ্যই আদিবেগ। আদিবেগ ইউ এর মান দেওয়া আছে, হ্যাঁ 20 ms ইনভার্স 1। এত বেগে কারা উপরের দিকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, তো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো। কোনো একটা বস্তুকে যদি কারা উপরের দিকে, মনে করো এই হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুকে যদি কারা উপরের দিকে নিক্ষেপ করা হয়, সর্বোচ্চ তো এখানে একটু বোঝার চেষ্টা করো, এই বস্তুকে যদি কারা উপরের দিকে নিক্ষেপ করা হয়, তো সর্বোচ্চ উচ্চতায় এই বস্তুর শেষ বেগ কি হবে? শেষ বেগ হবে 0। কারণ যে বেগে নিক্ষেপ করা হয়েছে কত বেগে? 20 ms ইনভার্স 1। তো 20 ms ইনভার্স 1 যে বেগে নিক্ষেপ করছে এটা অবশ্যই আদিবেগ। আদিবেগ এত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে একটা সময় পরে শেষ বেগ কি হয়ে যাবে? 0। তো বি এর মান কিন্তু অবশ্যই 0। বের করতে বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ইজ ইকুয়াল হোয়াট। ঠিক আছে, তো বি এর মান 0 কেন? কারণ সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0। যে বেগে নিক্ষেপ করছে এটা আদিবেগ, শেষ বেগ 0 হবে একটা সময় পর। তো এখন আমরা যেহেতু নিক্ষিপ্ত বস্তু, এখন আমরা যে সূত্রটা ইউজ করবো, আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল
ইউ স্কোয়ার 2gs নিক্ষিপ্ত বস্তুর জন্য কি হবে মাইনাস, দেখো জি আছে ইউ আছে বি আছে, এইটা বের করতে হবে, টি কিন্তু নাই, টি ছাড়া এই সূত্র বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার 2gs, হ্যাঁ তো মাইনাস, যেহেতু নিক্ষিপ্ত বস্তু এই জন্য মাইনাস, আর পরন্ত বস্তু হলে প্লাস লিখতাম, যেহেতু নিক্ষিপ্ত বস্তু এই জন্য মাইনাস, তো বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gs। তো এখন আমি যে কাজটা করবো, যেহেতু আমাদের এইটা বের করতে হবে, 2gs তো মাইনাস, এদিকে নিয়ে আসলে ডানে বাম দিকে নিয়ে আসলে কি হবে প্লাস, 2gs টা এদিকে নিয়ে আসলাম মাইনাস প্লাস হয়ে গেছে, আর কি আছে দেখো ইউ স্কোয়ার, বি স্কোয়ার তো প্লাস, ডানে নিলে কি হবে মাইনাস, তো এখন আমরা কি রেখে দিব, এইটা রেখে দিব, তো উপরে কি থাকবে দেখো ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ এইটা রেখে দিলে 2 কোথায় যাবে 2g নিচে, এখন জাস্ট মান বসায় দিলেই হবে, ইউ ইউ দেখো ইউ এর মান আদি ব্যাগ কত আছে 20, উপরে কি স্কোয়ার মাইনাস শেষ ব্যাগ 0 স্কোয়ার 2 ইন্টু জি এর মান, জি এর মান কত 9.8, তো দেখো অ্যান্সারটা কি আসে, উপরে কি 20 স্কোয়ার ভাগ কত 2 ইন্টু 9.8, এটা আসছে 20.4, 20.4 মিটার। তো বস্তুটি সর্বোচ্চ এই উচ্চতায় উঠবে, ঠিক আছে, এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, না পারার কিছু নাই, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় ওঠা মানে কি শেষ ব্যাগ শূন্য, ধরো ওটা করে দেবে, একবারে সহজ একটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা এর গতে যেটা আসছে 4 মার্কের জন্য, দেখো কি বলছে, দৃশ্যপট 2 এর আলোকে তার দ্বয়ের মধ্যে কোনটি অধিকতর, তার দ্বয়ের মধ্যে কোনটি অধিকতর স্থিতিস্থাপক, তো অধিকতর তার দ্বয়ের মধ্যে কোনটা অধিকতর স্থিতিস্থাপক হবে, যেটা ইয়াং মডুলাস মানে ইয়াং গুণাঙ্কের মান বেশি হবে, ঠিক আছে। তো এখানে দেখো কি বলছে, দৃশ্যপট 2 এ কি দেওয়া আছে, একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি তার এওবি, তো এইখানে একটু বোঝার চেষ্টা করো, একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের কি দুইটি তার এওবি, তার মানে কি এ তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, বি তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, তার মানে এ এবং বি তারের আদি দৈর্ঘ্য দেওয়া আছে, তো আমাদের হাতে কি কি মান দেওয়া আছে একটু আমরা দেখে নিই, উদ্দীপক হতে পাই যে দেখো একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি তার এওবি, তার মানে এ এবং বি দুই তারের দৈর্ঘ্য কিন্তু 100 সেন্টিমিটার করে, তো এটা হচ্ছে তারের আদি দৈর্ঘ্য, হ্যাঁ আদি দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি এল নট, কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে আমরা জানি কত মিটার, 100 সেন্টিমিটার হচ্ছে একটু বোঝার চেষ্টা করো, 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার, এই হচ্ছে আদি দৈর্ঘ্য। এরপরে কি দেওয়া আছে দেখো, তার দ্বয়ের প্রত্যেকটিতে দৈর্ঘ্য বরাবর 5 কেজি বরের বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে, কত কেজি বরের 5 কেজি, তো বর দেওয়া আছে 5 কেজি, 5 কেজি, আর আদি দৈর্ঘ্যকে আমরা এল নট দ্বারা প্রকাশ করি, হ্যাঁ 5 কেজি বরের বস্তু ঝুলিয়ে দিলে এটি দৈর্ঘ্য বৃদ্ধি হয় যথাক্রমে 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, তার মানে এখানে একটা এই জিনিসটা বুঝতে হবে, দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি এল মাইনাস এল নট, ঠিক আছে, আদি দৈর্ঘ্য ছিল ওই যে আদি দৈর্ঘ্য, এটাকে আমরা কি ধরছি এল নট, আর দৈর্ঘ্য বৃদ্ধি কত, এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি 2 সেন্টিমিটার আর বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত 3 সেন্টিমিটার, তো আমরা এইভাবে যদি লিখি যে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কথাটার মানে হচ্ছে এল মাইনাস এল নট, এই যে এল মাইনাস এল নট হচ্ছে আদি দৈর্ঘ্য, আর এই এলটা কি দৈর্ঘ্য, হ্যাঁ যে আগের যে দৈর্ঘ্য ছিল আদি দৈর্ঘ্য হচ্ছে তোমার এল নট, তারপরে দৈর্ঘ্যটা এখন বৃদ্ধি পাইছে কারণ যেহেতু 5 কেজি বরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে 5 কেজি বর ঝুলিয়ে দেওয়াতে নতুন করে একটা দৈর্ঘ্য পাইছো, ঠিক আছে, ওই দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্যকে মাইনাস করবা, কারণ মনে করো আগে বস্তুর দৈর্ঘ্য ছিল কত 1 মিটার, এখন যদি তুমি কয় কেজি বরের 5 কেজি বরের একটা বস্তুকে এখানে ঝুলিয়ে দাও, সেই ক্ষেত্রে বস্তুটা আরেকটু দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য হয়তো দেখা গেছে 1.1 মিটার হলো, এই ক্ষেত্রে আদি দৈর্ঘ্যকে আমরা কি ধরছি এল নট, আর বর ঝুলিয়ে দেওয়ার পরে যে দৈর্ঘ্য যেটুকু হয়েছে এই দৈর্ঘ্যটাকে মনে করে আমরা এল ধরলাম, তো যেহেতু এটা এ তারের দৈর্ঘ্য এটাকে আমি এল এ ধরতে পারি, কি বুঝতে পারছো কিনা, তো এই যে দৈর্ঘ্য বৃদ্ধি এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি মানে এল মাইনাস এল নট, কোন তারের এ তারের,
তো কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে হচ্ছে 0.02 মিটার। জাস্ট 100 সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দ্বারা ভাগ করতে হয় না? আচ্ছা, এটা হচ্ছে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি। তারপরে বি তারের যে দৈর্ঘ্য বৃদ্ধিটা, সূত্র তো একই, এল মাইনাস এল নট। কোন তারের? বি তারের। কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার মানে হচ্ছে 0.03 মিটার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো আসলে কোন তারটা অধিক কত স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক এটা আমরা এ তারের ইয়াং মডুলাস হচ্ছে ওয়াই এ এবং বি তারের ইয়াং মডুলাস হচ্ছে ওয়াই বি। আমরা দেখবো কোনটা বেশি হয়। যার ইয়াং মডুলাসের মান, ইয়াং গুণাঙ্কের মান বেশি হবে, সেই তারটি অধিকতর স্থিতিস্থাপক হবে। তো আমরা যদি এখন এ তারের ক্ষেত্রে চিন্তা করি, তো এ তারের ক্ষেত্রে যদি চিন্তা করি, যে সূত্র যেটা আমরা জানি, টি বাই এ ইকুয়াল ওয়াই এল মাইনাস এল নট বাই এল নট। এটা হচ্ছে ইয়াং মডুলাসের যে স্থিতি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার হুকের যে সূত্রটা আছে, ঠিক আছে, টি বাই আই ইকুয়াল ওয়াই ইন্টু এল মাইনাস এল নট বাই এল নট। কারণ আমরা জানি হুকের সূত্র ছিল যে পীড়ন হচ্ছে বিকৃতি সমানুপাতিক। এইখান থেকে এই সূত্রটা আসছে, টি বাই আই ইকুয়াল ওয়াই ইন্টু এল মাইনাস এল নট বাই এল নট। তো এখানে টি কি? টি হচ্ছে টেনশন। টেনশন এক ধরনের বল। টি এর পরিবর্তে ইচ্ছা করলে আমরা এমজি লিখতে পারবো। তো এখানে লিখতে হবে না, কারণ যেহেতু এ তার এবং বি তার দুইখানে দুইটা টি আসবে, কাটা যাবে। আর এ কি? এ হচ্ছে এই যে একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট, মানে এই তারের ক্ষেত্রফল। এ টিকে থাকবে। তো এখানে এ তারের যেহেতু এ তার, তাহলে এখানে ওয়াই মানে হচ্ছে ইয়াং মডুলাস। তো এ তার ইয়াং মডুলাস হচ্ছে ওয়াই এ। আর যেহেতু এ তার, এখানে দৈর্ঘ্য হচ্ছে কি? এল এ। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি। তো এখান থেকে আমরা কি বের করবো? এ তারের যে ইয়াং মডুলাস। তো আমরা যদি এই অংশটাকে এইদিকে নিয়ে আসা পড়ি, এই টোটাল পার্টটা এদিকে নিয়ে আসা পড়বো, ওয়াই এ ঠিক আছে। এই অংশ এদিকে টি বাই ডান দিকে পাঠাই দিলাম। এখন যে কাজটা করবো, জাস্ট কি রেখে দিব বলো? ওয়াই এটা রেখে দিব। তাহলে কোনটার সাথে কোনটা গুণ হবে দেখো, ওয়াই এর এক যদি রেখে দাও, কারণ এতারের যে ইয়াং মডুলাস এটা যদি রেখে দাও, তো এল নট কার সাথে গুণ হবে? টি এর সাথে। একটু বোঝার চেষ্টা করো, এল নট কার সাথে গুণ হবে? এল নট টি। আর এখানে এ কার সাথে গুণ হবে? এ কার সাথে গুণ হবে? এ গুণ হবে এল এ মাইনাস এল নট। জাস্ট একটু গুণ করে দিলাম, এটাকে আমি 1 নং চিন্তা করলাম। ঠিক আছে। তাহলে এ তার ইয়াং মডুলাস যেটা, এটা রেখে দাও বাম দিকে, আর গুণন করো এল নট টি এর সাথে গুণ, আর এ কার সাথে গুণ? এল মাইনাস এল নট এর সাথে। 1 নং। এটা হচ্ছে এ তারের ক্ষেত্রে। এখন আমরা যে কাজটা করব, বি তারের ক্ষেত্রে সূত্র একই থাকবে, টি বাই এ ইকুয়াল ইয়াং মডুলাস, যেহেতু এটা বি তার, এল মাইনাস এল নট বাই এল নট। আর এখানে বি দিয়ে দিও। ঠিক আছে। তো আমরা কিন্তু 1 নং এ তারের ইয়াং মডুলাসকে বাম দিকে রাখছি, যেহেতু স্থিতিস্থাপকতা কার বেশি? স্থিতিস্থাপক কোনটি? অধিকতর। আমি কি এখানে কোনটা বেশি স্থিতিস্থাপক আমরা কি দ্বারা বুঝবো? এখানে ইয়াং মডুলাস যেটা আছে ওয়াই এর মান দ্বারা বুঝবো, তাই না? তো এখন এই অংশটাকে ডান দিকে পাঠিয়ে দেব। ঠিক আছে। তো এটা হচ্ছে এ তারের ক্ষেত্রে, এটা হচ্ছে বি তারের ক্ষেত্রে। এখন যে কাজটা করবা, জাস্ট এইখানে এই অংশটুকু শুধু রেখে দাও। বি তারের ইয়াং মডুলাস তো গুণ হবে এল নট কার সাথে? টি এর সাথে। আর এদিকে এ কার সাথে গুণ হবে? এল মাইনাস এল নট এর সাথে। জাস্ট আর গুণন করে দিলাম। এইটাকে আমরা 2 নং চিন্তা করব। তো এখন যেহেতু আমি আসলে অধিকতর স্থিতিস্থাপক কোনটা এটা বের করবো, ইয়াং মডুলাসের তুলনা করবো। তো 1 নংকে যদি আমি 2 নং দ্বারা বের করি, সেই ক্ষেত্রে আমাদের তুলনা করা সহজ হবে। তো আমরা একটা কাজ করতে পারি, 1 নং ভাগ 2 নং। 1 নংকে 2 নং দ্বারা ভাগ দাও। দেখো 1 নং এর বাম পক্ষে কি আছে? ওয়াই এ। 2 নং এর বাম পক্ষে কি আছে? ওয়াই বি। বুঝতে পারছো? 1 নংকে 2 নং দ্বারা ভাগ, বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ করবো, আবার ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা। দেখো এখানে ডান পক্ষ কি আছে? এল নট ইন্টু টি বাই কি? এ
এল এ মাইনাস এল নট। আচ্ছা, তো ডান পক্ষকে ভাগ করবা কি দ্বারা? ডান পক্ষ, 2 নং ডান পক্ষ কি আছে? এল নট ইন্টু টি বাই এ ইন্টু এল বি মাইনাস এল নট। ঠিক আছে, তো বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ করলাম, ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলাম। তো এখানে আমাদের এই অংশটুকু ঠিকই থাকবে, এটা যা আছে থাকবে। এইখানে যেটা হবে একটু বোঝার চেষ্টা করো, উপরে কি আছে? এল নট টি বাই কি? এ ইন্টু এল এ মাইনাস এল নট। উপরে যা আছে লিখলাম, ভাগ থাকলে কি দিবা? গুণ। জাস্ট উল্টে যাবে, ভাগ থাকলে গুণ, উল্টে যাবে। কি হবে দেখো, উপরে কি যাবে? এ এল বি মাইনাস এল নট, এইটুকু যাবে উপরে, আর এল নট টি যাবে নিচে। খুব সহজ জিনিস, উপরে যা আছে লিখলাম, ভাগ থাকলে গুণ, জাস্ট উল্টে গেছে, নিচেটা উপরে উপরেরটা নিচে। এখন আমি যে কাজটা করব, দেখো এইখানে এল নট টি এবং এইখানের এল নট টি কিন্তু কাটা যাবে। শুধু তাই না, এইখানের এ এবং এইখানের এ কিন্তু কাটা যাবে। তো আমাদের হাতে কি থাকে? আমাদের হাতে এখানে কি থাকতেছে? এল বি মাইনাস এল নট, নিচে থাকতেছে এল এ মাইনাস এল নট। ঠিক আছে, এল এ মাইনাস এল নট। আচ্ছা, তো এই যে এল বি মাইনাস, এটা হচ্ছে উপরে যেটা আছে এল বি মাইনাস এল নট, এটা হচ্ছে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি। কত মান আছে? 0.03। এখানে যা আছে থাকবে, উপরটার মান হচ্ছে 0.03 আর নিচেরটার মান হচ্ছে 0.02। উপরটা হচ্ছে বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি আর নিচেরটা হচ্ছে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি। উপরে হবে 0.03 আর নিচে হবে 0.02। তো এখান থেকে আমরা কি পাবো? উপরে আছে 0.03, বাকি 0.02, এটা আসছে তোমার 1.5। তো এখানে আমরা একটা কাজ করে দিতে পারবো, ওয়াই এ টি কি থাকবে? ওয়াই বি কার সাথে গুণ? 1.5 এর সাথে কি গুণ? ওয়াই বি। তো তোমরা কি বুঝতে পারছো কার স্থিতিস্থাপকতা বেশি? কোনটা বেশি স্থিতিস্থাপক? এ তারের ইয়াং গুণাঙ্ক বি তারের ইয়াং গুণাঙ্কের কত গুণ? 1.5 গুণ। তাহলে কি এ তারের ইয়াং মডুলাস বেশি? তো এখানে এখন জাস্ট এই জিনিসটা দেখায় দিবা যে এ তারের ইয়াং মডুলাস বি তারের ইয়াং মডুলাস থেকে বেশি, কারণ এ তারের ইয়াং গুণাঙ্ক বি তারের ইয়াং গুণাঙ্কের কত গুণ? 1.5 গুণ। তার মানে এ তারের ইয়াং মডুলাস ইয়াং গুণাঙ্কের মান বেশি। আর যেহেতু এ তারের ইয়াং গুণাঙ্ক বেশি, তাহলে এ তারটি কি হবে? অধিক কত স্থিতিস্থাপক হবে, যেহেতু এটা বেশি। সুতরাং এ তারটি অধিকতর কি? কঠিন লাগতেছে? একটু চেষ্টা করলে পারা যাবে। এই সিকিউটা আসছে বরিশাল বোর্ড 2025-এ। ঠিক আছে, তো দেখতে থাকো। এখানে উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো এখানে পাত্রের ভিতরে পানি আছে, পানির ভিতরে দেখো একটা সিলিন্ডার আকৃতির একটা বস্তু। দেখো এই যে এই বস্তু, এই বস্তুর কি দেওয়া আছে এখানে দেখো, এটা হচ্ছে বস্তু। ঠিক আছে, বস্তুর কি দেওয়া আছে? এই বস্তুর যে সিলিন্ডার আকৃতির বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, এ দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, ক্ষেত্রফল দেওয়া। এবং বস্তুর কি দেওয়া আছে দেখো, এই বস্তুর উপরিভাগে কতটুকু? বস্তুর উপরের অংশ থেকে পানির উপরের অংশ পর্যন্ত কত দেওয়া আছে? তো বস্তুর উপরিভাগ থেকে পানির উপরিভাগ পর্যন্ত যে উচ্চতাটা, এটাকে যদি আমরা কি ধরে নিই? যদি h1 ধরে নিই। আবার সিলিন্ডারের উপর থেকে সিলিন্ডারের নিচ পর্যন্ত, মানে সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে 40 সেন্টিমিটার, এইচ এর মান দেওয়া আছে। ঠিক আছে, এবং ক্ষেত্রফল দেওয়া আছে। তো এখানে আসলে সাইজ এটা কি? সাইজ হচ্ছে বস্তুর উপরের পৃষ্ঠে কত চাপ, কতটুকু চাপ অনুভূত হবে, পি। তো পি বের করার জন্য সূত্র কি? এইচ রো জি। কোন পৃষ্ঠে? উপরের পৃষ্ঠে। তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বস্তুর উপরের পৃষ্ঠে। তো বস্তুর যে উপরের যে পৃষ্ঠ যদি চিন্তা করো, এটা হচ্ছে বস্তুর উপরের পৃষ্ঠ। বস্তুর উপরের পৃষ্ঠ থেকে পানির উপরের পৃষ্ঠ পর্যন্ত এইটুকু দেখো, এই উচ্চতার পানি আছে। তো বস্তুর উপর থেকে পানির উপর পর্যন্ত কতটুকু পানি আছে? 10 সেন্টিমিটার। তো আমরা যে কাজটা করবো, এখানে আমাদের উদ্দীপকে কি কি নেওয়া লাগবে?
বস্তুর উপরিপৃষ্ঠ থেকে পানির উপর পৃষ্ঠ পর্যন্ত কতটুকু পানি আছে দেখো তো, 10 সেন্টিমিটার। দেখে এই দিলাম 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার, 100 দ্বারা ভাগ দিল। আচ্ছা, তো পানির উপর থেকে বস্তুর উপর পর্যন্ত, যেহেতু বলছে বস্তুর উপরের পৃষ্ঠে, তো বস্তুর উপরে যে পানিটুকু আছে এইটুকুই তো বস্তুর উপরের পৃষ্ঠে চাপ দিতেছে, তাই না? তো বস্তুর উপর থেকে পানির উপর পর্যন্ত এই উচ্চতাকে আমরা এই ধরলাম কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। হ্যাঁ, এরপরে কি দেওয়া আছে দেখো, পানির যে ঘনত্ব, যেহেতু এখানে পানি আছে, পানির ঘনত্ব আমাদের জানতে হবে। পানির ঘনত্ব কি? 1000 কেজি মিটার ইনভার্স 3। কেন বললাম? কারণ চাপ বের করবো, তো চাপ বের করার সূত্র কি? পি ইকুয়াল আমরা কি জানি? এইচ রো জি। এইচটা দরকার ছিল, হ্যাঁ, বস্তুর উপরে পৃষ্ঠে, বস্তুর উপরে পৃষ্ঠ থেকে পানির উপরে পৃষ্ঠ পর্যন্ত এইচ জানি আমরা, রো। হ্যাঁ, রো মানে পানি ঘনত্ব। কার ঘনত্ব? এখানে পানির। তো পানির যে ঘনত্ব আমরা জানি 1000। আর কি লাগবে? জি লাগবে। জি তো আমরা সবাই জানি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। এখন আমরা কি বের করব? চাপ। পি ইকুয়াল হোয়াট? ঠিক আছে, বস্তুর উপরের পৃষ্ঠে কতটুকু চাপ হবে এটা বের করব। তো এখন যে সূত্রটা লিখবো আমরা জানি পি ইকুয়াল কি বলো? এইচ রো জি। এই যে এইচটা কতটুকু? যেহেতু বস্তুর উপরের পৃষ্ঠের কথা বলছে, বস্তুর উপরি থেকে পানির উপরি পর্যন্ত এইচটা হচ্ছে H1। ঠিক আছে, এটা হচ্ছে H1। আর রোটা কি? ঘনত্ব। কার ঘনত্ব? পানির। তো H1 তো আমাদের জানা আছে। কত জানা আছে? 0.1। আর পানির ঘনত্ব হচ্ছে 1000। জি এর মান হচ্ছে 9.8। জাস্ট একটু গুণ দেব। 0.1 ইন্টু 1000 ইন্টু কত? 9.8। এটা আসছে তোমার 980। 980। আর চাপের একক হচ্ছে প্যাসকেল। এই হচ্ছে বস্তুর উপরের পৃষ্ঠে চাপ, 980 প্যাসকেল। ঠিক আছে। আচ্ছা, পরের যে ম্যাটটা আছে দেখো, এখানে কি বলছে গতে, বস্তুর হারানো ওজন। আচ্ছা, হারানো ওজন মানে আমরা জানি বি রো জি। তো বস্তুর যদি আমি হারানো ওজন বের করতে যাই, হারানো ওজন মানে বি রো জি। আর বস্তুর উপর ঊর্ধ্বমুখী, বস্তুর উপর কি বল? ঊর্ধ্বমুখী বল। তো দুইটা জিনিসের কথা বলছে, হারানো ওজন, ঊর্ধ্বমুখী বলের ওজন কি সমান হবে কিনা। তো একটা জিনিস বুঝো, যখনই বলবে বস্তুর কি ওজন? হারানো ওজন, তখন এটা তুমি চিন্তা করবা যে হারানো ওজন বলতে গেলে আমি এভাবে চিন্তা করি, হারানো ওজন হচ্ছে কি? অপসারিত তরলের ওজন। এটাকে আমি বলি এভাবে চিন্তা করতে পারি, বি রো জি। কারণ এখানে বস্তুটা হচ্ছে কি? সিলিন্ডার। তো সিলিন্ডারের হারানো ওজন বের করার সূত্র কি? একটা হচ্ছে বস্তুর বাতাসের ওজন থেকে পানিতে ওজন বাদ দিলে, হ্যাঁ, যদি আমি বস্তুর বাতাসে ওজন ভরটা জানতাম বা বাতাসে ওজন জানতাম, বাতাসে ওজন থেকে পানিতে ওজন বাদ দিলেও হারানো ওজন পাওয়া যায়। কিন্তু আমি তো বস্তুর ভরটর জানি না। এই হিসাবে আমি হারানো ওজন বের করার একটা প্রসেস হচ্ছে, হারানো ওজন হচ্ছে বি রো জি। হারানো ওজন মানে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, এটাই হচ্ছে প্লবতা। ঠিক আছে, তো হারানো ওজন হচ্ছে বি রো জি। তো বি লাগবে বস্তুর আয়তন। বস্তুর আয়তন কি বের করা যাবে? হ্যাঁ, বের করা যাবে। তো বস্তুর কি আছে? ক্ষেত্রফল। বস্তুর উচ্চতা আছে, দুইটা গুণ করলে, ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আয়তন। এবং ঘনত্ব লাগবে, তরলের ঘনত্ব জানি। তো হারানো ওজনটাকে আমরা বের করার চেষ্টা করি। তো আমাদের হাতে আসলে কি কি তথ্য আছে, আমরা সবগুলি তথ্য নিয়ে নিই। উদ্দীপক হতে আসলে আমরা কি কি পাইছি? উদ্দীপক হতে পাইছি, ভালো করে বুঝো, বস্তুর সিলিন্ডারের উপর থেকে পানির উপর পর্যন্ত যে উচ্চতা কত সেন্টিমিটার? H1 পাইছি। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার, তাই না? এটা পাইছি আমরা 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার। আর কি পাইছি? আরো পাইছি, সিলিন্ডারের বস্তুর উপর থেকে বস্তুর নিচ পর্যন্ত যে উচ্চতা, এটাকে আমি ধরলাম মনে করো এইচ। এটা হচ্ছে বস্তুর হ্যাঁ উচ্চতা। সিলিন্ডারের উপর থেকে সিলিন্ডারের নিচ পর্যন্ত দেখো বস্তুর উচ্চতা কত সেন্টিমিটার? 40 সেন্টিমিটার। তো এটা কিন্তু বস্তুর। কার উচ্চতা? বস্তুর উচ্চতা। তো বস্তুর উচ্চতা কত? 40 সেন্টিমিটার মানে কি? 0.4 মিটার। আচ্ছা, তো আমি কিন্তু বস্তুর উপর থেকে পানির উপর পর্যন্ত জানি 10 সেন্টিমিটার মানে 0.1। আর বস্তুর উচ্চতা আমি জানি কত? 40। আরেকটা জিনিস কিন্তু এখন আমরা পেয়ে যাব একবারে
বস্তুর নিচ থেকে পানির উপর পর্যন্ত কত। যদি এটা আমি চাই যে বস্তুর নিচ থেকে পানির উপর পর্যন্ত কত, তো বস্তুর নিচের প্রান্ত থেকে একবারে পানির উপর পর্যন্ত এইটুকু হচ্ছে এস, আর উপরটা হচ্ছে এইটুকু হচ্ছে এস, আর ওইটুকু কি এইচ ওয়ান, দুইটা যোগ করলেই তো হবে। তার মানে বস্তুর নিচ থেকে একবার পানির উপরি পর্যন্ত যে উচ্চতা, ওইটাকে যদি আমরা কি ধরি, H2 ধরি, তো H2 কতটুকু, হ্যাঁ H2 হচ্ছে H প্লাস কি H1। আশা করি বুঝছো। কারণ বস্তুর নিচ থেকে একবার পানির উপর পর্যন্ত, বস্তুর নিচ থেকে একবার পানির উপর পর্যন্ত গেলে এইটুকু হচ্ছে H আর এইটুকু হচ্ছে H1, দুইটা যোগ দিলেই তো হয়। তো H এর মান তো আমরা জানি 0.4 আর H1 হচ্ছে 0.1। তো ফাইনালি এটা কত আসছে, 0.4 আর 0.1 0.5 মিটার। ঠিক আছে। আচ্ছা আর কি জানো, বস্তুর আরো কিছু মান আমরা জানি। বস্তুর কি জানা আছে বলো, ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল। তো বস্তুর পৃষ্ঠের যে ক্ষেত্রফল এটাও আমরা জানি। এই জানি ক্ষেত্রফল কত দেওয়া, দেখো তো 4 সেন্টিমিটার স্কয়ার। তোমরা আমারে বলো এই যে বস্তুর ক্ষেত্রফল দেওয়া 4 সেন্টিমিটার স্কয়ার, ক্ষেত্রফলের একক কি সেন্টিমিটার স্কয়ার না? তো তো সেন্টিমিটার স্কয়ার থেকে যখন আমি মিটার স্কয়ারে যাব, তখন tan ইনভার্স 4 দ্বারা গুণ করতে হবে, মনে রাখো। সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে গেলে tan ইনভার্স 4 দ্বারা গুণ করতে হবে। এই হচ্ছে বস্তুর ক্ষেত্রফল। তো যেহেতু আমার কি লাগবে, হারানো ওজন, হারানো ওজন মানে কি বি রো জি, তো বি লাগবে। তো বি মানে কি বস্তুর আয়তন। তো বস্তুর আয়তন কিভাবে বের করব, আয়তন আমরা সবাই জানি। এইভাবে চিন্তা করো তো যে আয়তন কথাটার মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা, তো দৈর্ঘ্য আর প্রস্থকে, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলকে আমি কি বলি, ক্ষেত্রফল সাথে কি উচ্চতা। তার মানে ক্ষেত্রফল এবং উচ্চতা যদি থাকে, বস্তুর ক্ষেত্রফল আর উচ্চতা থাকলে অবশ্যই কি বের করা যাবে, আয়তন। তো এই যে বস্তুর আয়তন, আয়তন মানে কি ক্ষেত্রফল গুণ কি উচ্চতা। তো বস্তুর ক্ষেত্রফল কত, 4 ইন্টু tan ইনভার্স 4। বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা কত, 40 সেন্টিমিটার মানে কি 0.4। এই হচ্ছে বস্তুর আয়তন। দেখো বস্তুর আয়তন কত আসে, 4 ইন্টু tan ইনভার্স 4, 4 ইন্টু tan ইনভার্স 4 ইন্টু 0.4, এটা আসছে 1.6 ইন্টু 10 ইনভার্স 4, আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। এটা হচ্ছে কি বস্তুর আয়তন। এখন কিন্তু আমি বস্তুর কি ওজন বের করতে পারবো, হারানো ওজন। আচ্ছা, তো বস্তুর আমি যদি হারানো ওজনটা বের করি, হারানো ওজন, হারানো ওজনকে আমি যদি কি ধরি, মনে করো হারানো ওজনকে আমি W1 ধরলাম, বা হারানো ওজনকে শুধু W ধরলাম। হারানো ওজন সূত্র কি, বি রো জি। আয়তন হচ্ছে বস্তুর, হ্যাঁ বস্তুর আয়তন বের হয়ে গেছে, আর ঘনত্ব কি পানির, রো ডাব্লিউ। তো আয়তন কত বের হয়েছে, 1.6 ইন্টু tan ইনভার্স 4। কারণ হারানো ওজনের সূত্র বি রো জি, ওজনকে ডাব্লিউ বা এফ দ্বারা প্রকাশ করতে পারো। এই হারানো ওজন মানে তো প্লবতা, বি রো জি। তো ডাব্লিউ ইকুয়াল বি রো জি, তো বি জানি 1.6 ইন্টু tan ইনভার্স 4। ঘনত্ব জানি, পানির ঘনত্ব কত জানি আমরা 1000, জি এর মান কত জানি 9.8। তো এটা ফাইনালি কত আসবে, কত আসবে 1.6 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 1000 ইন্টু 9.8, এটা আসছে 1.568। 1.568, এটা হচ্ছে বস্তুর কি ওজন বলো, এত নিউটন হচ্ছে বস্তুর হারানো ওজন। কি বুঝতে পারছো, হারানো ওজন। এখন হারানো ওজন বের করা হয়ে গেছে, এখন কি বের করবা, বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল। ঊর্ধ্বমুখী যে বল, এটা আসলে প্লবতায় আমরা বুঝি। এখন ঊর্ধ্বমুখী বলটা আসলে আমরা কিভাবে বের করব, তো ঊর্ধ্বমুখী বল মানে প্লবতা, তো আমাদের আগে বের করতে হবে নিম্নমুখী বল। নিম্নমুখী বল থেকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করো,
যেহেতু এখানে বলছি কি বস্তুর উপর ঊর্ধ্বমুখী বলের সমান হবে, তো হারানো ওজন তো বের হয়ে গেছে। হারানো ওজন কার সমান হবে? বস্তুর উপর ঊর্ধ্বমুখী বলের সমান। তো ঊর্ধ্বমুখী বলটা আমরা কিভাবে বের করব? তো এখন যেটা করবা, আগে যেহেতু এখানে বলছে বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল, আমি হচ্ছে এই বস্তুর পৃষ্ঠে আগে নিম্নমুখী বলটা বের করবো। একটা জিনিস বোঝার চেষ্টা করো, উপর থেকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে নিম্নমুখী বল। একটা বল আমি ধরলাম F1, আর বস্তু পানির উপর থেকে বস্তুর উপর পর্যন্ত যে বলটা কাজ করে এটা হচ্ছে নিম্নমুখী বল। এটা আগে বের করি। তো বস্তুর পৃষ্ঠে কি বল? বল F। সূত্র কি? F ইকুয়াল কি? A ইজ রো জি। তো পানির উপর থেকে বস্তুর উপর যে বল নিচে দিয়ে কাজ করতে নিম্নমুখী বল। নিম্নমুখী বলকে যদি F1 ধরি, বস্তুর পৃষ্ঠে নিম্নমুখী বল F1, F ইকুয়াল কি? A ইজ রো জি। এখন কত হচ্ছে যে A কি আমরা জানি? হ্যাঁ আমরা জানি। A বস্তুর A হচ্ছে ক্ষেত্রফল। H কি জানি? H কতটুকু? H হচ্ছে নিম্নমুখী বলের জন্য। নিম্নমুখী বলের জন্য কতটুকু? পানির উপর থেকে বস্তুর উপর পর্যন্ত। পানির উপর থেকে বস্তুর উপর পর্যন্ত কি? এই উচ্চতাটাকে আমরা কি? পানির উপর থেকে বস্তুর উপর পর্যন্ত উচ্চতা হচ্ছে কি? H1। তো এখানে H1 হবে। আর ঘনত্ব আমরা জানি পানির। তো A এর মান হচ্ছে 4 ইন্টু ক্ষেত্রফলের মান হচ্ছে 4 ইন্টু 10 ইনভার্স 4। 10 ইনভার্স 4। আর উচ্চতা H1, H1 এর মান তো আমরা জানি 0.1। ঘনত্ব কত? 1000। আর জি এর মান হচ্ছে 9.8। তো এখানে আমরা দেখি নিম্নমুখী বলটা আসলে কত আসে। হ্যাঁ, তো এখানে কত কত গুণ করা লাগবে? 4 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 0.1 ইন্টু কত? 1000 ইন্টু 9.8। এটা আসছে তোমার 0.392। 0.392। এটা হচ্ছে নিম্নমুখী বল। এখন আমি আবার বস্তুর পৃষ্ঠে কি বল বের করব? ঊর্ধ্বমুখী বল। ঊর্ধ্বমুখী বলটাকে ধরছি F2। ঊর্ধ্বমুখী বল কিভাবে বের করতে হয়? ঊর্ধ্বমুখী বল বের করতে হয়, নিম্নমুখী ছিল পানির উপর থেকে পাত্রের উপর পর্যন্ত, আর ঊর্ধ্বমুখী বল হচ্ছে পাত্রের নিচ থেকে পানির উপর পর্যন্ত। পাত্রের নিচ থেকে পানির উপর পর্যন্ত যে ঊর্ধ্বমুখী বল, এটাকে যদি আমরা কি ধরি? F2 ধরি। বুঝছো? কিন্তু তার মানে পানির উপর থেকে পাত্রের উপর পর্যন্ত এটা হচ্ছে নিম্নমুখী বল, আর ঊর্ধ্বমুখী বল হচ্ছে এই যে পাত্র, পানির ভিতর যে সিলিন্ডার, এই পাত্রের নিচ থেকে পানির উপর পর্যন্ত এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল, হচ্ছে F2। তো F2 বের করার সূত্র কি? সূত্র তো আগেরটা। F বের করার সূত্র হচ্ছে A is rho g, A is rho g। তো এসটা কোনটা হবে? ঊর্ধ্বমুখী বল কোথায়? পাত্রের নিচ থেকে এই যে পাত্র, সিলিন্ডার আকৃতি বস্তু, এই বস্তুর নিচ থেকে একবার পানির উপর পর্যন্ত, মানে সিলিন্ডার আকৃতি বস্তুর নিচ থেকে পানির উপর পর্যন্ত এই টোটাল উচ্চতাকে আমি কি ধরছিলাম বলো? এই টোটাল যে উচ্চতাটা, এই উচ্চতাকে আমরা H2 ধরছিলাম। ঠিক আছে? কারণ সেই বস্তুর নিচ থেকে পানির উপর পর্যন্ত ঊর্ধ্বমুখী বলের জন্য, বস্তুর নিচ থেকে পানির উপর পর্যন্ত ঊর্ধ্বমুখী বলের জন্য এই উচ্চতাটাকে আমরা কি ধরছিলাম বলো? H2। তো এখানে হবে H2 আর ঘনত্ব তো পানির। তো এর মান তো আমরা জানি 4 ইন্টু 10 ইনভার্স 4। উচ্চতা কত? H2 এর মান কত? 0.5। ঘনত্ব, পানির ঘনত্ব 1000। জি এর মান কত? 9.8। তো এখন আমরা আসলে পেয়ে যাব যে 4 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 0.5 ইন্টু কত? 1000 ইন্টু কত? 9.8। এটা আসছে 1.96। 1.96। ঊর্ধ্বমুখী বল হচ্ছে 1.96 নিউটন। আচ্ছা, এখন তোমাদের বলি, এটা কিন্তু বস্তুর পৃষ্ঠে ঊর্ধ্বমুখী বল, এটা হচ্ছে নিম্নমুখী বল। তুমি একটা জিনিস চিন্তা করো তো, পাত্রের বস্তুর নিচ থেকে উপর পর্যন্ত হচ্ছে ঊর্ধ্বমুখী, আর বস্তুর নিচ থেকে পানির উপর পর্যন্ত ঊর্ধ্বমুখী, আর পানির উপর থেকে বস্তুর উপর পর্যন্ত হচ্ছে নিম্নমুখী। এইটুকু যদি কাটাকাটি হয়ে যায়, বুঝো, কারণ বস্তুর নিচ থেকে পানির উপর পর্যন্ত ঊর্ধ্বমুখী, আর পানির উপর থেকে বস্তুর উপর পর্যন্ত নিম্নমুখী, এইটুকু বল যদি কাটাকাটি হয়ে যায়, তাও এই যে এইটুকু অবশিষ্ট থাকে, এটা কি বল অবশিষ্ট থাকে বলো? ঊর্ধ্বমুখী বল। তার মানে এখন মাইনাস করতে হবে। সুতরাং
এখন যে কাজটা করবা মাইনাস করবা, তাহলে কতটুকু মাইনাস করবা লিখে দিবা। সুতরাং বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল, যেটাকে আমি যদি এফ প্রাইম ধরি, কোনটা থেকে কোনটা মাইনাস করবা? ঊর্ধ্বমুখী বল মাইনাস নিম্নমুখী বল, যেটাকে আমরা লব্ধি বলও বলতে পারি। কারণ একটা বল কাজ করতেছে উপরে, একটা বল কাজ করতেছে কোথায়? নিচে। তো ভিন্ন ভিন্ন দিকে কাজ করা বলগুলোর সমষ্টিকে বলা হয় লব্ধি বল। তো এখানে যেহেতু দেখো বস্তুর নিচ থেকে পানির উপর পর্যন্ত এই যে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল, আর পানির উপর থেকে বস্তুর উপর পর্যন্ত নিম্নমুখী বল, এইটুকু বল যদি বারো কাটাকাটি যায় তাও তো F2 থাকে। F2 কি? ঊর্ধ্বমুখী বল, যেটাকে আমরা বলতেছিলাম প্লবতা। তো বস্তুর উপর ঊর্ধ্বমুখী যে বল, হ্যাঁ ঊর্ধ্বমুখী বল কিভাবে পাবো? টোটাল যে বল উপরের দিকে যেটা, ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বল মাইনাস করলে আমি অবশিষ্ট বলটুকু পেয়ে যাব। ঠিক আছে, তো জাস্ট মান বসায় দাও, দেখো কত আসে। ঊর্ধ্বমুখী বল হচ্ছে 1.96 আর নিম্নমুখী বল হচ্ছে 0.392 এত নিউটন। ফাইনালি কত আসে একটু দেখো, যে বস্তুর উপর ঊর্ধ্বমুখী যে বলটা কত আসে, 1.96 থেকে মাইনাস করতে হবে কত? 0.392, 0.392, এটা আসছে 1.568, 1.568 এত নিউটন। বলো এটা কি বল? তো কি চাইছিল? হারানো ওজন। হারানো ওজন কত পাইছো? 1.56 নিউটন, 8 নিউটন। আর বস্তুর উপর ঊর্ধ্বমুখী যে বল, ঊর্ধ্বমুখী বল কত পাইছো? 1.568 নিউটন। দুইটা বল কি হয়েছে বলো? এই যে এই বল হারানো ওজন এবং বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল দুইটাই সমান হয়েছে, লাস্টে লিখে দিবা। সুতরাং W ইকুয়াল কি? F প্রাইম। তো বুঝতেই পারতেছো ঊর্ধ্বমুখী বল এবং বস্তুর হারানো ওজন দুইটা কি হয়ে গেছে? সমান। এই ধরনের প্রশ্ন আসলে তোমাকে একটু চিন্তা করে অ্যান্সার দিতে হবে, কারণ হারানো ওজন বের করার জন্য আমরা যে সূত্রটা ইউজ করছি, কারণ আমরা অনেক সময় হারানো ওজন কিভাবে বের করি? বস্তুর বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। বাতাসে ওজন হচ্ছে বস্তুর প্রকৃত ওজন। বাতাসে ওজন থেকে যদি পানির ওজনকে মাইনাস করি তাহলে বস্তুর কি ওজন পেয়ে যাব? হারানো ওজন। তো যেহেতু এখানে আসলে বস্তু বর নাই বা বাতাসে ওজন নাই, সেই ক্ষেত্রে আমি হারানো ওজন বের করা, কারণ হারানো ওজন মানেই কি? বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, মানেই প্লবতা। সূত্র কি? বীর ওজন। এই সূত্র দিয়ে বের করে ফেলছি। ঠিক আছে, এই সৃজনশীলটা আসছে ময়মনসিংহ বোর্ড 2025-এ। ঠিক আছে, তো উদ্দীপকে দেখো এখানে দুইটা উদ্দীপক আছে। একটি সোনার মুকুটের বর দেওয়া আছে। সোনার মুকুটের বর কত দেওয়া আছে? 10 কেজি। তো যে বরটা আছে এটা কিন্তু বাতাসে বর, বর থাকলে ওজন বের করা যাবে। ঠিক আছে, বরের সাথে জি গুণ দিলেই ওজন হবে। এবং পানিতে ওজন, দেখো বাতাসে কিন্তু ওজন দেওয়া নাই, বাতাসে কি দেওয়া? মুকুটের, সোনার মুকুটের বর, মুকুটের বর দেওয়া আছে। তো বর আছে মানে কি? মুকুটের বর আছে মানে এর সাথে জি গুণ করলে মুকুটের ওজন বের হয়ে যাবে বাতাসে। এবং পানিতে কি দেওয়া আছে? দেখো পানিতে ওজন দেওয়া আছে, পানিতে ওজন এবং পানিতে ওজন এটুকু আছে। প্রশ্ন হচ্ছে মুকুট দ্বারা অপসারিত পানির ভর কত? তো মুকুট দ্বারা অপসারিত পানির যে ভর, যদি আমি এম প্রাইম ধরি, এটা বের করতে বলছি। ঠিক আছে, তো আমার হাতে আসলে উদ্দীপকে কি কি আছে? উদ্দীপকে একটু মনোযোগ দাও, একটু দেখো। এখানে আমার হাতে আছে মুকুটের ভর আছে, উদ্দীপক হতে প্রাপ্ত মুকুটের ভর। মুকুটের ভরকে যদি আমি এম ধরি, কত কেজি? 10 কেজি। মুকুটের ভর হচ্ছে 10 কেজি। তো যেহেতু মুকুটের ভর আছে, আমি কি বের করতে পারবো? মুকুটের ওজন বের করতে পারবো। কারণ এই যে মুকুটের যে ভরটা, এটা কোথায়? যে মুকুটের ভর যেহেতু আছে 10 কেজি, এখন আমি হ্যাঁ বাতাসে মুকুটের ওজন বের করতে পারবো। বাতাসে ওজন, ওজন হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ ইকুয়াল কি বলো? এমজি। কারণ যেহেতু মুকুটের ভর আছে, আমি ওজন বের করতে পারবো, কারণ ভরের সাথে জি গুণ করলে তো ওজন। তো মুকুটের ভর থেকে আমি মুকুটের ওজন বের করলাম। তো যে ওজনটা বের করতেছি এটা কিন্তু বাতাসে। ঠিক আছে, কারণ কোনো বস্তুর প্রকৃত ভর মানে কোনো বস্তুর প্রকৃত ওজন কোথায় পাওয়া যায়? বাতাসে। তো মুকুটের ভর থেকে আমি মুকুটের ওজন বের করতেছি বাতাসে। তো ডব্লিউ ইকুয়াল এমজি। তো এম এর মান কত? 10। জি এর মান কত? 9.8। তো ফাইনালি কত নিউটন? এখানে হচ্ছে 98 নিউটন, 98 নিউটন। বাতাসের মুকুটের ওজন হচ্ছে 98 নিউটন। এবং
দেখো কোথায় দেওয়া আছে, পানিতে ওজন দেওয়া আছে, বাতাসে যেমন আছে পানিতে দেওয়া আছে। পানিতে ওজনকে যদি W1 ধরো, কত দেওয়া আছে দেখো, 92.12 নিউটন। তো বাতাসে ওজন কিন্তু 98 আর পানিতে ওজন হচ্ছে 92। বাতাসে ওজন ছিল না, বাতাসে বর ছিল, বস্তুর মুকুটের বর। কারণ কোনো বস্তুর প্রকৃত বর মাপা হয় কোথায়, বাতাসে। বর ছিল, বাতাসে বর মানে কি, বাতাসে ওজন বের করতে পারছি। আর মুকুটের ওজন দেওয়া আছে কোথায়, দেওয়া আছে পানিতে। তো বাতাসে ওজন জানো, পানিতে ওজন জানো, এখন আমরা কি বের করতে পারবো, মুকুটের হারানো ওজন। হারানো ওজনকে যদি আমি কি ধরি, ডাব্লিউ প্রাইম চিন্তা করি, হারানো ওজন মানে কি, বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। দেখো বস্তুর মুকুটের বাতাসে ওজন কিন্তু বেশি 98, পানিতে নামার পরে বস্তু, হ্যাঁ মুকুটের ওজন কিন্তু কিছু কমে গেছে, 98 থেকে কমছে, হ্যাঁ কততে আসছে 92.12, 92.12। তো বাতাসে 98, পানিতে 92.12। তো যেটুকু ওজন হারাইছে, মুকুটের হারানো ওজন কিভাবে বের করবো, হারানো ওজন কিন্তু হচ্ছে ডাব্লিউ প্রাইম। হারানো ওজন হচ্ছে বাতাসে ওজন মাইনাস কি, মুকুটের পানিতে ওজন। হ্যাঁ, হারানো ওজন কিভাবে পাইবা, বাতাস ওজন থেকে পানির ওজনকে মাইনাস করলেই হবে। তো এইখানে একটু দেখো, পানিতে যে বাতাসে যে ওজনটা এটা কত 98, আর পানিতে ওজন কত 92.12। ফাইনালি দেখো হারানো ওজনটা কত আসে, 98 মাইনাস 92.12, 5.88 নিউটন। এটা কি ওজন বলো, হারানো ওজন। আর আমরা একটা জিনিস জানি যে হারানো ওজন ইকুয়াল হচ্ছে অপসারিত তরলের ওজন। ঠিক আছে, হারানোর ওজন আর অপসারিত তরলের ওজন। কারণ যেহেতু মুকুটের ওজন হচ্ছে 92, বাতাস ওজন হচ্ছে 98, পানিতে ওজন 92। তো 98 থেকে 92 মাইনাস করলে আমরা পাইতেছি কি, মুকুটের হারানো ওজন। আচ্ছা, এখন হারানো ওজন ইকুয়াল কি বলো, অপসারিত তরলের ওজন। কারণ এটা কেন লিখছি, কারণ মুকুটের অপসারিত পানির ভর চাইছে। কথা কি বুঝতে পারছো, মুকুটের অপসারিত, কারণ এই মুকুটটা যখন পানিতে নামানো হয়েছে তখন এই মুকুট দ্বারা কি কতটুকু পানি সরে গেছে এটা চাইছে। মুকুট দ্বারা অপসারিত পানির ভর, মুকুট তার কারণে কতটুকু পানি সরে গেছে ওইটুকু পানির ভর। তো আমরা জানি যে হারানো ওজন মানে কি, অপসারিত তরলের ওজন। তো হারানো ওজন আমরা কত জানি, দেখো হারানো ওজন কত 5.88, 5.88 হারানো ওজন। আর কি লাগবে, অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজন কি, mg। তো এই এমটা হবে অপসারিত, দেখো অপসারিত তরলের ওজন মানে mg। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে কি, অপসারিত তরলের ওজন বলতে আমরা এটাও লিখি বি রো জি। আর বি আর রো কে একত্রে আমি কি বলি, এম। বি রো মানে আয়তন ঘনত্বকে একত্রে এম, আর সাথে কি জি। তো অপসারিত তরলের ওজন বললে আমি বি রো জি লিখতে পারি, আবার অপসারিত তরলের ওজন বলে এম জিও লিখতে পারি। তো অপসারিত তরলের ওজন হচ্ছে এম জি। এই এমটা কি, এই এম হচ্ছে অপসারিত পানির ভর, যেটাকে আমি কি ধরে নিছি বলো, এম প্রাইম, যেটাকে আমি এম প্রাইম ধরে নিছি। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, এম প্রাইমটা যদি এদিকে আনি, কি উপরে যাবে 5.88, কি নিচে যাবে জি। ঠিক আছে, তো এখন কিন্তু আমি পেয়ে যাব 5.88 আর জি এর মান কত 9.8। দেখো কত আসে, 5.88 ভাগ কত 9.8, এটা আসছে 0.6 কেজি, 0.6 কেজি। এটা হচ্ছে তোমার মুকুটের অপসারিত পানির ভর, মানে মুকুট যেটুকু পানি সরাইছে ওইটুকু পানির ভর। তো এই অঙ্কটা আসলে খুব বেশি যে কঠিন তা না, আমার কি করতে হয়েছে, মুকুটের বর ছিল, কোন বস্তুর বর থাকে বাতাসে, তো বরটা যেহেতু আছে, বর থাকলে বাতাসে বর আছে মানে কি, মুকুটের বাতাসে ওজন বের করা যাবে। বরের সাথে জি গুণ করলে ওজন, কারণ মুকুটের যে বরটা আছে, কোন বস্তুর প্রকৃত বর কোথায় মাপা হয়, বাতাসে। বাতাসে বর আছে, বাতাসে ওজন, ওজন মানে কি এমজি। বাতাসে ওজন বের হয়ে গেছে 98, আর পানিতে ওজন ছিল এত। তো বাতাসের ওজন থেকে পানির ওজন মাইনাস করলে সেটাকে আমরা বলি কি, হারানো ওজন। হারানো ওজন মানে কি, বাতাসের ওজন মাইনাস পানিতে ওজন। কতটুকু ওজন হারাইছে,
5.88 নিউটন। এটা হচ্ছে হারানো ওজন। এখন চাইছে কি হারানো ওজন না, চাইছে মুকুট দ্বারা অপসারিত পানির ভর। মুকুট যতটুকু পানি সরাইছে ওইটুকু পানির ভর। তার মানে হারানো ওজন মানেই তো অপসারিত তরলের ওজন, কারণ আমরা জানি যে হারানো ওজন ইকুয়াল কি অপসারিত তরলের ওজন। হারানো ওজন কি 5.88, আর অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন মানে কি, অনেক সময় আমরা এইভাবে লিখি বি রো জি। এই বি রো আয়তন আর ঘনত্বকে আমরা একত্রে কি বলি, বর আর সাথে জি। তো বি রো জি যেই কথা, এম জি একই কথা। তো অপসারিত তরল ওজনের মানি এমজি। তো অপসারিত তরলের ওজন যেহেতু এমজি, তো এই বরটা হচ্ছে কি অপসারিত তরলের বর। এই যে অপসারিত তরলের বর, যেটাকে আমি এম প্রাইম ধরছি, এটা বের করতে হবে। তো এম প্রাইম বাম দিকে আনলে 5.88 উপরে থাকবে, যে নিচে যাবে ক্যালকুলেশন করলে আসবে 0.6 কেজি। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা, পরে যে ম্যাথটা আছে একটু দেখো। এটা করার জন্য বলছি কি দেখো, দৃশ্যপট কত 2। হ্যাঁ, দৃশ্যপট 2 এ কি আছে একটু দেখো। একটি বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। দৃশ্যপট 2 এ একটা বস্তুর কি দেওয়া আছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ক্ষেত্রফল কত দেওয়া আছে, 300 সেন্টিমিটার স্কয়ার। কি ঠিক আছে কিনা? বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে, বস্তুর ক্ষেত্রফল 300 সেন্টিমিটার স্কয়ার। ক্ষেত্রফল আমরা সেন্টিমিটার স্কয়ার থেকে আমরা কোথায় যাব, ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কয়ার থেকে যদি মিটার স্কয়ারে যায় কত দ্বারা গুণ করতে হয়, tan ইনভার্স 4। তো সেন্টিমিটার স্কয়ার থেকে দেখো আমরা কোথায় চলে গেলাম, মিটার স্কয়ারে। সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে গেলে কত দ্বারা গুণ করবা, tan ইনভার্স 4। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, এবং বস্তুর কি দেওয়া আছে বলো, উচ্চতা দেওয়া আছে। ঠিক আছে, উচ্চতা, তাই বস্তুর উচ্চতাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এইচ। বস্তুর উচ্চতা কত, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার কত, 0.1 মিটার, 100 দ্বারা ভাগ। আর কি দেওয়া আছে, বস্তুর বর দেওয়া আছে, রাইট, বর। তো বস্তুর বরকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, এম। বস্তুর বর কত কেজি, 5 কেজি। আচ্ছা, আর কি আছে, পানির ঘনত্ব। পানির ঘনত্ব কত দেওয়া আছে, 1000। এটা আমরা জানি পানির ঘনত্ব 1000, রো ডাব্লিউ। পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি মিটার ইনভার্স 3। এই হচ্ছে আমার হাতে তথ্য। এখন বিষয়টা হচ্ছে কি, যে বস্তুটির সাইজে উদ্দৃশ্যকল্প 2 অনুসারে যে যে মান আছে অনুসারে বস্তুটির আয়তনের কেমন পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাসবে। একটা বস্তু পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাসার জন্য শর্ত হচ্ছে বস্তুর ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কি হইতে হবে, সমান। আচ্ছা, তো এটা আমরা দেখতেছি যে আয়তনের কি পরিবর্তন করলে বস্তুটি সম্পূর্ণ পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাসবে। তো বুঝো আমার হাতে যেগুলি আছে, বস্তুর ক্ষেত্রফল আছে, উচ্চতা আছে। ক্ষেত্রফল এবং উচ্চতা গুণ করলে বস্তুর কি বের হয়ে যাবে বলো, বস্তুর আয়তন কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করতে পারি, বস্তুটার আয়তন যদি বের করি, আয়তন হচ্ছে বি। আয়তন মানে কি, ক্ষেত্রফল গুণ উচ্চতা। ঠিক আছে, তো বস্তুটির আয়তন, আয়তন হচ্ছে বি। বি আয়তন মানে ক্ষেত্রফল গুণ উচ্চতা। বি এর দেখো ক্ষেত্রফল কত, 300 গুণ কত, tan ইনভার্স 4। আর উচ্চতা কত দেওয়া আছে, 0.1। তো ফাইনালি দেখো বস্তুটির আয়তন আমরা কত পাই, 300 গুণ tan ইনভার্স 4 গুণ কত, 0.1। এটা আসছে তোমার আয়তন আসছে 3 ইন্টু tan ইনভার্স 3, আর আয়তনের একক কি বলো, মিটার কিউব। তো বস্তুর আয়তন পাওয়া গেছি, কিন্তু বস্তুর কি জানি, বস্তুর আয়তন জানি, বস্তুর বর জানি। তো বস্তুর কি বের করা যাবে, ঘনত্ব, কারণ একটা বস্তু পানিতে ডুববে নাকি বাসবে এটা ঘনত্বের উপর নির্ভর করে। তো এখন আমরা একটা কাজ করি, বস্তুর ঘনত্বটা দেখি কি আসে। বস্তুর ঘনত্ব, ঘনত্ব কি আমরা কি দ্বারা প্রকাশ করতে পারবো, রো। রো ইকুয়াল কি বলো, এম বাই বি। কারণ আমরা জানি ঘনত্ব হচ্ছে বর বাই আয়তন। তো কারণ কেন বস্তুর ঘনত্ব বের করতেছি, কারণ বস্তুর ক্ষেত্রফল এবং উচ্চতা দিয়ে আমি বস্তুর কি ক্ষেত্রফল উচ্চতা গুণ করে বস্তুর আয়তন বের করছি, আর বস্তুর ভর দেওয়া আছে। তো বস্তুর ঘনত্ব কেন বের করতেছি, কারণ একটা বস্তু পানিতে ডুববে নাকি বাসবে এটা ঘনত্বের উপর নির্ভর করে। যদি বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব হচ্ছে কম হয়, বেশি থাকবে, বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব হচ্ছে বেশি হয়, বস্তুটা ডুবে যাবে। ঠিক আছে, তো বস্তুর ঘনত্ব হচ্ছে রো। রো ইকুয়াল কি, এম বাই বি। তো এখানে আমাদের এম এর মানটা আগে বসাই। এম কত, বস্তুর ভর। বস্তুর ভর ছিল 5। বস্তুর আয়তন, আয়তন কত, 3 ইন্টু
tan ইনভার্স 3। তো দেখো বস্তুর ঘনত্বটা কত আসে, 5 ভাগ কত 3 ইন্টু tan ইনভার্স 3, 3 ইন্টু tan ইনভার্স 3, এটা আসছে তোমার 1666.67 এত কেজি মিটার ইনভার্স 3। তোমরা কি বুঝলা যে বস্তুর যে ঘনত্ব 1666.67, বস্তুর ঘনত্বটা কার চেয়ে বেশি, পানির ঘনত্ব। এখন যে অবস্থায় আছে বস্তুটা পানিতে ডুবে যাবে। আচ্ছা একটু বুঝো, এখন যে অবস্থায় আছে আমি যদি চিন্তা করি, তাহলে বস্তুর যে ঘনত্ব বস্তুর ঘনত্ব কত 1666, বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্ব কত 1000। বস্তুর ঘনত্ব কার চেয়ে বেশি, বস্তুর ঘনত্বটা পানির যে ঘনত্ব ছিল এটা থেকে অনেক বেশি। তার মানে কি, যেহেতু বস্তুর ঘনত্ব বেশি তাহলে বস্তুটি কি, অর্থাৎ বস্তুটি পানিতে ডুবে যাবে। আপাতত যেটুকু বুঝলাম যে যেহেতু বস্তুর ঘনত্ব বের করতে পারছি, বস্তুর ঘনত্ব 1666.67, তো বস্তুর ঘনত্ব যেহেতু পানির ঘনত্ব, বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি, তার মানে বস্তুটা পানিতে ডুবে যাবে। কিন্তু এইটুকু আমাদের ক্লিয়ার। কিন্তু এখানে আমাদের কি করতে বলছে, বস্তুটির আয়তনের কেমন পরিবর্তন করে, তার মানে কি যে আয়তন আছে এই আয়তনের তো বস্তু ডুবে যাবে। এখন বস্তুর আয়তনের কেমন পরিবর্তন করলে, এখন একটা বস্তু যদি চাও যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাসুক, তাহলে এখানে আমাদের একটা কাজ করতে হবে। এখন এই কথাটা লিখবা যে বস্তুটি কি পানিতে সম্পূর্ণ সম্পূর্ণ পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাঁচতে হলে কি শর্তে যাইতে হবে। এটা যদি আমরা চাই, যে যেহেতু প্রশ্নে এটা চাইছি যে বস্তুটির আয়তনের কেমন পরিবর্তন করলে, অবশ্যই আয়তনের পরিবর্তন করতে হবে। কারণ যে আয়তনের আছে এই আয়তন যদি বস্তু থাকে তাহলে তো বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি হয়, বস্তু তো ডুবে যাবে। কিন্তু আমাকে তো চিন্তা করা লাগতেছে বস্তুর আয়তনের কেমন পরিবর্তন করলে, আয়তনের অবশ্যই পরিবর্তন করতে হবে। আয়তনের পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাড়বে। তাহলে বস্তুটি পানিতে সম্পূর্ণ কি, বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাঁচতে হলে কি করতে হবে, পানির ঘনত্ব আর বস্তুর ঘনত্ব কি হইতে হবে, সমান। যদি পানির ঘনত্ব আর বস্তুর ঘনত্ব সমান হয় তাহলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। মানে বরফের মতো আর কি। যেমন একটা বরফের 12 ভাগের 11 ভাগই পানির নিচে থাকে, 1 ভাগ পানির উপরে থাকে, ওইরকম। তো সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাঁচতে গেলে বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের কি হইতে হবে, সমান হইতে হবে। অর্থাৎ হলে কি করতে হবে, হলে বস্তুর যে ঘনত্ব আছে এই বস্তুর ঘনত্ব এবং পানির যে ঘনত্ব আছে এটা কি হবে, সমান হবে। অর্থাৎ দুইটাই কত হবে, 1000 কেজি মিটার ইনভার্স 3। যদি এই লাইনটা হইতে পারে তাহলেই কেবল বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাসবে। তুমি যদি চাও যে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাসক, সেই ক্ষেত্রে বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব কি হইতে হবে, সমান। আচ্ছা তাহলে আমি ধরে নিলাম যে বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়েছে, ঠিক আছে। তো এখন নতুন করে চিন্তা করতে হবে, কারণ আমরা জানি যে ঘনত্ব ইকুয়াল কি বলতো, ভর বাই কি, আয়তন। এখন আমি কি চিন্তা করছি, বস্তুর ঘনত্ব কি, বস্তুর ঘনত্বকে আমি এটা নিব না তো। এখন আমি তো চিন্তা করতেছি বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাসবে। বস্তুটা তখনই পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাসবে যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব কি হবে, সমান। তো ঘনত্ব মানে ভর বাই, এখন আমি নতুন করে চিন্তা করতেছি, আগের ঘনত্ব না। এখন আমি বস্তুর ঘনত্বকে পানির ঘনত্বের সমান ভাবতেছি নিমজ্জিত, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাসার জন্য। তো রো ইকুয়াল কি এম বাই বি। তো এখন নতুন করে যে ঘনত্বটা, এটা কিন্তু বস্তুর ঘনত্ব মানে কার ঘনত্ব, পানির ঘনত্ব। তো বস্তুর ঘনত্ব যদি কার ঘনত্ব হয়, বস্তুর ঘনত্ব যেটা, এটা যদি পানির ঘনত্ব হয়, সেই ক্ষেত্রে আয়তন যেটা আছে বস্তুর আগের আয়তন থাকবে না, নতুন করে একটা আয়তন বের হবে। কি বুঝতে পারছো কিনা? তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখন নতুন করে আয়তনের পরিবর্তন। তাহলে বি প্রাইমটা যদি এদিকে নাও তাহলে উপরে কি থাকবে, এম বাই
রো ডাব্লিউ। না বুঝলে এখনই বলো, কারণ আমি চাইতেছি যে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাসুক, তাহলে বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব সমান হবে। তো এখন ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। তো এখন এই ঘনত্বটা কার ঘনত্ব, বস্তুর ঘনত্ব, তবে এটা কার ঘনত্ব সমান হইতে হবে, বস্তুর ঘনত্ব মানে পানির ঘনত্ব হইতে হবে। তো পানির ঘনত্ব হইলে আগের আয়তন কি আর থাকবে না, নতুন করে একটা আয়তন বের হবে। ঠিক আছে, এই আয়তন কিন্তু হচ্ছে বি ফ্রেম। তো বি ফ্রেম বের করলে রো ডাব্লিউ নিচে যাবে। তো এটা হচ্ছে পরিবর্তিত বস্তুর পরিবর্তিত যে আয়তন। তো এখন যেটা করবা, বস্তুর ভর কত ছিল, 5, আর পানির ঘনত্ব কত, 1000। তো নতুন করে দেখো তো এই বস্তুর যে পরিবর্তিত যে আয়তনটা, মানে পানির ঘনত্ব দিয়ে যে বস্তুর যে আয়তনটা বের হবে, এটা কি আসে একটু দেখি। 5 ভাগ কত, 1000, এটা আসছে তোমার 5 × 10⁻³ 5 × 10⁻³ 5 × 10⁻³ এত মিটার কিউব। একটু বোঝার চেষ্টা করো, তাহলে আমি কি বুঝতে পারলাম, যে প্রাথমিক যে অবস্থায় ছিল বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি, বস্তু ডুবে যাবে, কিন্তু এখানে বলতেছে না বস্তুর আয়তনের কেমন পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো আমরা ধরে নিলাম যে বস্তুটি যদি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে হয়, সেক্ষেত্রে শর্ত কি, বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের কি হতে হবে, সমান, অর্থাৎ পানির ঘনত্ব 1000, বস্তুর ঘনত্ব 1000। তো যদি এটা সমান হয়, সেক্ষেত্রে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো এখন ঘনত্ব হচ্ছে কি, ভর বাই আয়তন। তো এই ঘনত্বটা বস্তুর, যদিও বস্তুর, কিন্তু এটা কার ঘনত্বের সমান, পানির। তো বস্তুর ঘনত্বই পানির ঘনত্ব। আর পানির ঘনত্ব নিলে এই আগের আয়তন থাকবে না, এই যে এই আয়তন থাকবে না, আয়তন নতুন করে, পানির ঘনত্বের জন্য বস্তুর আয়তন নতুন করে হবে বি প্রাইম। তো বি প্রাইম যদি বের করি, এইটা আসছে। তো যদি এই আয়তনের পরিবর্তন করে যদি এইটা করা যায়, তো বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখন প্রশ্ন হচ্ছে আয়তনের কেমন পরিবর্তন, আগে আয়তন ছিল এইটা, পরে হয়েছে এইটা, তো আয়তন কতটুকু বাড়াইতে হবে, এটা হচ্ছে একটা বিষয়, যেটা আয়তন বৃদ্ধির একটা বিষয় এখানে আসছে। সুতরাং আয়তন বৃদ্ধি কতটুকু বৃদ্ধি করতে হবে, বি প্রাইম মাইনাস বি। এই আয়তন থেকে এই আয়তন মাইনাস করলে বোঝা যাবে কতটুকু বাড়াইতে হবে। কারণ এটা হচ্ছে এটার আয়তনটা বেশি, তাহলে এটা কত, দেখো 5 যখন এ আয়তন, তখন কিন্তু বস্তু ডুবে যায়। যখন আয়তন একটু বেশি করে দিয়েছে, তখন কিন্তু বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসে। তো বি ফ্রেম থেকে বি কে মাইনাস করো। বি ফ্রেম মানে কি, 5 × 10⁻³ এটা থেকে মাইনাস করবা কত, হ্যাঁ 3 × 10⁻³ 3 × 10⁻³ এত মিটার কিউব। তো এইখানে আসবে 2 কত, 5 × 10⁻³ থেকে মাইনাস করবা কত, 3 × 10⁻³। এটা আসছে 2 × 10⁻³। হ্যাঁ, এটাই আসার কথা, 2 × 10⁻³। তো আয়তন যদি এইটুকুকে বৃদ্ধি করা যায়, 2 × 10⁻³ এত মিটার কিউব, এইটুকু যদি বৃদ্ধি করা যায়, সেই ক্ষেত্রে বস্তুটি, হ্যাঁ তাহলে আয়তনে যদি আয়তনের বৃদ্ধি, এইটুকু যদি আয়তনকে বৃদ্ধি করা যায় 2 × 10⁻³, এইটুকু আয়তন যদি বৃদ্ধি করা যায়, কারণ আগে যে আয়তন ছিল এই আয়তনের বস্তু ডুবে যায়, পরে নতুন করে একটা আয়তন, এমন একটা আয়তন বের করছি যে আয়তনে বস্তু বেঁচে থাকে। তো কতটুকু আয়তনের পরিবর্তন করতে হবে, বি প্রাইম থেকে বি মাইনাস করতে হবে। হ্যাঁ, আয়তন যদি এতটুকু বৃদ্ধি করা যায়, সেই ক্ষেত্রে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। কি বুঝতে পারছো কিনা, লাস্টে এটা লিখে দিতে পারো, বস্তুর আয়তন এতটুকু বৃদ্ধি করলে, আয়তনের এই পরিমাণ পরিবর্তন করলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। দেখো এই অধ্যায় থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে। হ্যাঁ, একটু চিন্তাশীল হইতে হবে, চিন্তা করে তোমাদের যে উদ্দীপকটা আছে, একটু শান্ত মাথায় উদ্দীপকটা দেখে তোমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। কারণ ফিজিক্স যেহেতু এখানে তোমার হ্যাঁ 3 এবং 4 যে লাস্টের দুইটা প্রশ্ন সম্পূর্ণ গাণিতিক সমস্যা, হ্যাঁ এগুলি যদি তুমি একুরেট না করতে পারো, তাহলে কিন্তু মার্ক পাবা না, ঠিক আছে। তো আসলে চিন্তাশীল না হইলে, যদি ভালো বেসিক ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে কিন্তু ফিজিক্সটাতে ভালো করা যাবে না, ঠিক আছে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের যে মেন বই আছে, তোমাদের মেন বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পেজ পড়ার চেষ্টা করবা, এবং হ্যাঁ ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা অংশ A to Z বোঝার চেষ্টা করবা। বেসিক যখন ক্লিয়ার থাকবে, তুমি এমনিতেই সিকিউ ভালো করবে, এমসিকিউ ভালো করবে, সবকিছু তোমার জন্য ভালো হবে। তো এই সিকিউটা আসছে সিলেট বোর্ড 2025-এ, ঠিক আছে। তো ফিজিক্সে ভালো করার জন্য আমাদের উদ্দীপকটাকে
ফিজিক্সের সৃজনশীলে যদি ভালো করতে চাও তো উদ্দীপকটাকে ভালো করে বুঝতে হবে। যদি উদ্দীপক তোমার ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে তোমার কিন্তু ম্যাথগুলি করতে ঝামেলায় পড়তে হবে। তো দেখো আগে উদ্দীপকে কি আছে। হঠাৎ বন্যায় পানিবন্দী হওয়া 40 কেজি বরের একজন ব্যক্তি নিরাপদে যাওয়ার জন্য, তার মানে পানিবন্দী 40 কেজি বরের একজন ব্যক্তি নিরাপদে যাওয়ার জন্য 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও 300 সেন্টিমিটার লম্বা একটা কলা গাছ পানিতে ভাসে। তো কলা গাছটি বন্যার পানিতে আয়তনের 30% ডুবে থাকে। বন্যার পানির ঘনত্ব 1200 কেজি মিটার ইন্ডাস্ট্রি। এখন প্রশ্ন হচ্ছে কলা গাছের ঘনত্ব কত? কলা গাছের ঘনত্ব বের করতে বলছে। কলা গাছের ঘনত্বকে যদি আমি রো ধরি, এটা বের করতে বলছে। খুব কিউট একটা প্রশ্ন, ঠিক আছে? তো চিন্তা করে অঙ্কটা করতে হবে। কি করবা একটু দেখো। যেহেতু কলা গাছের ঘনত্ব চাইছে, এখানে বন্যার পানির ঘনত্ব কত দেওয়া আছে দেখো তো, 1260। তো এখানে বন্যার যে পানির যে ঘনত্ব, তাই না, পানির ঘনত্ব দেওয়া আছে। তো উদ্দীপক হতে প্রাপ্ত বন্যার পানির ঘনত্ব হচ্ছে 1200, ঠিক আছে? আর কি দেওয়া আছে দেখো, ওই ব্যক্তির বর দেওয়া আছে। তো ব্যক্তির বর কত দেওয়া আছে? ব্যক্তির বরকে এমন ধরলাম, ব্যক্তির বর দেওয়া আছে 40 কেজি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন যেটা করবা, যেহেতু এখানে কলা গাছটি পানিতে, বন্যার পানিতে আয়তনে 30% ডুবে থাকে, তার মানে একটা অংশ ডুবে থাকে, একটা অংশ বেশি থাকে। এই জন্য আমাকে একটা বস্তু যদি কিছু অংশ ডুবে থাকে, কিছু অংশ বেশি থাকে, এটাকে আমরা বলি যে বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসা বা ডুবন্ত অবস্থায় ভাসা। এই ক্ষেত্রে যে বস্তু ভাসা এবং ডুবার যে শর্তগুলি, তৃতীয় শর্ত, একটা বস্তু যদি ডুবন্ত অবস্থায় ভাসে সেক্ষেত্রে বস্তুর ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কি হইতে হবে? সমান। এই শর্তটা মানবে। তো দেখো কলা গাছের ঘনত্ব বের করবা। কলা গাছের আয়তন আমরা জানি না, তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা ধরে নিতে পারি যে কলা গাছের যে ঘনত্ব, কলা গাছের ঘনত্বকে আমরা রো ধরে নিলাম। আগে কলা গাছের আয়তনটাকে ধরে নিই। কলা গাছের যে আয়তন বি, ঠিক আছে? এবং কলা গাছের যে ঘনত্ব, এটা হচ্ছে রো। তো কলা গাছের মোট আয়তনকে আমরা বি ধরলাম, আর কলা গাছের ঘনত্বকে ধরলাম রো। আর দেখো কলা গাছ বন্যার পানিতে কত শতাংশ ডুবে আছে? 30% ডুবে আছে। তো এখানে আমরা বুঝতেছি যে বন্যার পানিতে বন্যার পানিতে কলা গাছের ডুবন্ত অংশের আয়তন, এটাকে যদি আমি বি প্রাইম ধরি, কতটুকু ডুবছে? তো এখানে কি লিখলাম আমরা? বন্যার পানিতে কলা গাছের ডুবন্ত অংশের আয়তন। তো ডুবন্ত, দেখো এমনি কলা গাছের মোট আয়তন কি ধরছো? বি। বন্যার পানিতে কলা গাছের ডুবন্ত অংশ বা নিমজ্জিত অংশের আয়তন হবে, আয়তন কত? 30%। বন্যার পানিতে ডুবে থাকে 30%। 30% মানে কি? মোট আয়তন হচ্ছে বি। তো বন্যার পানিতে কলা গাছের ডুবন্ত অংশের আয়তন হবে মোট যে আয়তন বি, বি এর কত পার্সেন্ট? 30%। তো বি ইন্টু, এর মানে তো গুণ, পার্সেন্ট তুললে আমরা কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা। তো এটাকে 100কে 30কে 100 দ্বারা যদি ভাগ দাও তো এটা কি আসবে? 0.3 এবং সাথে কি আছে বলো? বি। এইটাকে একটু মনে রাখো প্লিজ, যে কলা গাছের আয়তন যদি বি হয় তো বন্যার পানিতে কলা গাছের ডুবন্ত অংশের যে আয়তন, ওটাকে যদি বি প্রাইম ধরি, কতটুকু ডুবছে? কতটুকু ডুবছে? মোট যে আয়তন ছিল এর কত পার্সেন্ট? 30%। তার মানে 0.3 বি। আচ্ছা, এখন একটা বস্তু, যেহেতু এখানে আমরা এটা বুঝতেছি যে 30% ডুবে আছে কলা গাছটা,
ডুবে থাকে, তাহলে কোন একটা বস্তু 30% যদি ডুবে থাকে তার মানে কি 70% বেঁচে থাকে। তো একটা বস্তু যদি ডুবন্ত অবস্থায় ভাসে, তো কোন সূত্র দিয়ে আমরা অঙ্ক করব? যদি কোনো একটা বস্তু ডুবন্ত অবস্থায় বা নিমজ্জিত অবস্থায় ভাসে, এই ক্ষেত্রে যে বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে, এটার যে তৃতীয় শর্ত মানতে হবে। তৃতীয় শর্ত কি? যে একটা বস্তু যদি ডুবন্ত অবস্থায় ভাসে বা নিমজ্জিত অবস্থায় ভাসে, এই ক্ষেত্রে বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কি হইতে হবে? সমান। একটু মনে রাখো, একটা বস্তু যদি নিমজ্জিত অবস্থায় ভাসে বা ডুবন্ত অবস্থায় যদি ভাসে, ডুবন্ত অবস্থায় ভাসলে শর্ত কি? এটা একটু মনে রাখো, বস্তুটা ডুবন্ত অবস্থায় ভাসলে যে, হ্যাঁ, বস্তু ভাসা এবং ডুবার যে 3 নাম্বার যে শর্ত, এটা মানতে হবে। 3 নাম্বার শর্তটা কি? বস্তুর ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কি হওয়া লাগবে? সমান। তাহলে একটা বস্তু যদি ডুবন্ত অবস্থায় কোনো একটা বস্তু যদি ডুবন্ত অবস্থায় ভাসে, তাহলে বস্তু ভাসা এবং ডুবার যে তৃতীয় শর্ত, সেটা মানতে হবে। বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের কি হবে? সমান। আচ্ছা, তো এই শর্ত মতে যদি আমরা করি, দেখো আমি যদি সরাসরি এখানে লিখে ফেলি শর্ত মতে, তো বস্তুর ওজন বলতে আমি কি বুঝি? mg। এম কি? এম হচ্ছে বস্তুর ভর, হ্যাঁ, আর জি তো অভিকর্ষ ত্বরণ। ফার্স্টে লিখতে হবে বস্তুর ওজন মানে এমজি। তারপরে কি? বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বলে আমরা এই সূত্র লিখবো বি রো জি। এটা মনে রাখো প্লিজ, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে একটা বস্তু যদি হ্যাঁ, ডুবন্ত অবস্থায় ভাসে বা নিমজ্জিত অবস্থায় ভাসে, সেই ক্ষেত্রে বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের কি হবে? সমান। আর বস্তুর ওজন হবে এমজি, আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন হবে কি? বি রো জি। ঠিক আছে? তো বস্তুর ওজন হচ্ছে এমজি, আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন হচ্ছে বি রো জি। তো এখানে একটু বোঝার চেষ্টা করো, দুইটা সমান হবে। তো এম কি? এম হচ্ছে বস্তুর ভর, বস্তু কি? কলা গাছের ভর। আর জি হচ্ছে কি? অভিকর্ষ ত্বরণ 9.8। তো এটা হচ্ছে বস্তুর ওজন, আর ওই দিক দিয়ে কি? বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বি রো জি। বি সবসময়ই আমি বলছি, এই সূত্র যতবার ইউজ করবা অপসারিত তরলের ওজনের ক্ষেত্রে বি রো জি, এটাকে আবার প্লবতও বলে। বি রোজি, বি কিন্তু আয়তনটা হবে বস্তুর, আর এই ঘনত্বটা হবে পানির, মানে তরলের। এইখানে কিসের? পানিতে, বন্যার পানি, হ্যাঁ। তো এইখানে হবে পানির ঘনত্ব রো ডাব্লিউ, আর আয়তনটা হবে বস্তুর। তো বস্তুর কতটুকু? দেখো এখানে লিখছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। তো প্রথম তো লিখছে বস্তুর ওজন মানে এমজি, আর বস্তু দ্বারা অপসারিত কিসের ওজন? তরলের ওজন মানে পানির ওজন। তো এখানে পানির আয়তন লাগবে। তো পানির আয়তন বলতে গেলে কি? কতটুকু এই বস্তু পানিতে নামানোর পরে কতটুকু পানি সরছে, এটা না জানলো, এটা আমরা জানি যে কতটুকু ডুবছে। দেখো যে যখন বস্তুর ওজন হচ্ছে এমজি আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন হচ্ছে বি রোজি, তো আয়তন ঘনত্বটা সবসময় ওই তরলের হয়। তরল মানে এখানে পানির, বন্যার পানির ঘনত্ব। আর আয়তনটা কার নিবে? এটা হচ্ছে প্রশ্ন। আয়তন যদি তুমি বস্তু চিন্তা করো, এখানে কি লিখছো? বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। তো অপসারিত তরলের আয়তন লাগবে। তো বস্তু দ্বারা অপসারিত মানে কতটুকু তরল অপসারিত হয়েছে, কত আয়তনের, এটা জানি না, কিন্তু আমরা এটা বলতে পারবো যে বস্তু কতটুকু ডুবছে। বস্তু কতটুকু ডুবলে? বি প্রাইম। যতটুকু বস্তু ডুবলে তত আয়তনের পানিকে সরাইছে, তার মানে এখানে আমরা কি লিখে দিব? বি প্রাইম। কি বুঝতে পারছো? তাহলে আবার বলতেছি, বস্তুর ওজন হচ্ছে এমজি ইকুয়াল বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন হচ্ছে বি রো জি। তো বি রো, রো তো অবশ্যই তরলের ঘনত্ব, আর এই বিটা কার হবে? বস্তু দ্বারা অপসারিত তরলের বল। বস্তুর কারণে যতটুকু পানি অপসারিত হয়েছে ওইটুকু তরলের, হ্যাঁ, বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন। এখন বস্তু দ্বারা কতটুকু তরল অপসারিত হয়েছে এটা আমরা না বলতে পারলে আমরা এটা বলতে পারতেছি যে বস্তু, হ্যাঁ, যে কলা গাছটা কত আয়তনের ডুবছে, এই কলা গাছ কত আয়তনের ডুবছে? বি প্রাইম। যত আয়তনের ডুবছে তত আয়তনের পানিকে সে অপসারিত করছে। তার মানে কলা গাছের ডুবন্ত অংশের আয়তনই হচ্ছে অপসারিত তরলের আয়তন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো দুই দিক থেকে আমি যদি কি কাটা দিই, জি কেটে দিই, এদিকে জি, হ্যাঁ, এবং এদিকে জি কেটে দিই, কাটতে পারবো। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এই বি যেটা প্রাইম লিখতেছি, এই আয়তনটা হবে অপসারিত তরলের আয়তন। অপসারিত তরলের আয়তন মানে কি? অপসারিত তরল
যে হ্যাঁ, যে তরলটাকে অপসারিত হয়েছে কার কারণে? কলা গাছের ডুবন্ত অংশের কারণে। তো কলা গাছের ডুবন্ত অংশের আয়তনটাই হবে অপসারিত তরলের আয়তন। ঠিক আছে? তো দুই দিক থেকে যদি আমি জি কাটি তো এখন কি থাকবে? এম। এখন এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা সবাই তো জানি, আমরা জানি যে ঘনত্ব হচ্ছে ভর বাই কি আয়তন, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। এখন যদি আমরা একটা কাজ করি, এম কে রো নিচে কি আছে 1, এম যদি এদিকে নিয়ে আসি তো বি কার সাথে গুণ হবে বলো? রো। তো এটা আমাদের কাছে ক্লিয়ার যে ঘনত্ব হচ্ছে ভর ইনটু আয়তন। ঘনত্ব কি এটা আমরা জানি যে সরি, এখানে ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, আর ভর বাম দিকে নিয়ে আসলে ভর হচ্ছে, হ্যাঁ, এম যদি বাম দিকে নিয়ে আসি বি কার সাথে গুণ হবে? রো। তার মানে ভর হচ্ছে আয়তন ইনটু ঘনত্ব। তাহলে আমি এইখানে এম এর পরিবর্তে কি লিখতে পারবো? বি রো। তো এমটা কার? কলা গাছের। এম হচ্ছে বর, কলা গাছের বর। তো কলা গাছের বর মানে কি? কলা গাছের আয়তন, কলা গাছের ঘনত্ব। তো এম এর পরিবর্তে আমরা কি লিখবো? বি রো। তো এম মানে হচ্ছে বি রো। তো এই বিটা কার? যেহেতু এমটা হচ্ছে কলা গাছের বর, কলা গাছের বর মানে কি? কলা গাছের আয়তন, হ্যাঁ, কলা গাছের আয়তন বি। আর রো মানে কি? কলা গাছের ঘনত্ব, কলা গাছের ঘনত্ব হচ্ছে রো। ঠিক আছে? তার মানে বর হচ্ছে ঘনত্ব, বর হচ্ছে আয়তন গুণ ঘনত্ব, বর হচ্ছে আয়তন ইনটু ঘনত্ব। তো যার বর, কার বর এটা? কলা গাছের বর। তো কলা গাছের বর, বর যেহেতু কলা গাছের বর থেকে আমি যেটা চিন্তা করব এম ইকুয়াল বি রো, কলা গাছের বর এম। তো কলা গাছের আয়তন হচ্ছে বি আর কলা গাছের ঘনত্ব হচ্ছে রো। তার মানে এম ইকুয়াল কি? বি রো। ঠিক আছে? তার মানে বর মানে আয়তন ইনটু ঘনত্ব ইকুয়াল কি আছে দেখো? বি, বি প্রাইম রো ডাব্লিউ। তো এই যে বি প্রাইম, এটা কার মান? কলা গাছের ডুবন্ত অংশের আয়তন, আর এটা হচ্ছে বন্যার পানির ঘনত্ব। তো এখানে আমাদের কার মানটা বের করতে বলছে বলো? কলা গাছের ঘনত্ব রোটা বের করতে বলছে। তো আমরা রো যদি রেখে দিই, উপরে কি থাকবে? এটুকু উপরে থাকবে আর নিচে কি যাবে? বি। তো রো ইকুয়াল দেখো, যদি মান বসায় দিই বি প্রাইম, বি প্রাইমের মান কি? 0.3 বি, 0.3 বি ইন্টু, আর পানির ঘনত্ব কত? বন্যার পানির ঘনত্ব দেওয়া আছে, কত দেওয়া আছে? 1200, আর নিচে হবে বি। এখন জাস্ট আমরা কি কাটা দিতে পারবো? হ্যাঁ, এই যে বি এবং বি কাটা যাবে। তো কাটা গেলে এখান থেকে আমরা আসলে কি পাওয়া যাব? কলা গাছের ঘনত্ব পেয়ে যাব রো। তো কত পেয়ে যাব? 0.3 ইন্টু কি বলো? 1200। এটা আসছে 360। কত আসছে? 360। ঘনত্ব দেখো কি? কেজি মিটার ইনভার্স 3। আশা করি তোমাদের কাছে বিষয়টা একবারেই ক্লিয়ার। এটাই কলা গাছের ঘনত্ব। ঠিক আছে? তো আসলে এইটা অনেকের বুঝতে সমস্যা হইতে পারে। তো একটা জিনিস তো তোমরা বুঝতেছো, একটা বস্তু যদি ডুবন্ত অবস্থায় বাসা, দেখো 30% ডুবে আছে, তার মানে 70% দেশে আছে। তো বাসা এবং ডোবার যে শর্ত, বস্তুর ওজন বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। বস্তুর ওজন মানে এমজি, অপসারিত তরলের ওজন মানে পানির ওজন মানে বি রোজি। তো এমজি ঠিক আছে, আর এখানে বি রোজি। বি রোজি মানে কি? আয়তন হবে ওই তরলের ঘনত্ব, পানির ঘনত্ব, আর রোড বিটা হবে ওই তরলের আয়তন। তো তরলের আয়তন কতটুকু? কতটুকু তরল সরছে, যতটুকু, হ্যাঁ, যত আয়তনের কলা গাছ ডুবছে, কতটুকু আয়তনের কলা গাছ ডুবছে? বি প্রাইম। তো এই যত অংশ, যত আয়তনের কলা গাছটা ডুবছে অত আয়তনের পানি অপসারিত হয়েছে। তার মানে কলা গাছের ডুবন্ত অংশের আয়তনই হচ্ছে অপসারিত তরলের আয়তন। তো দুই দিক থেকে যদি তুমি জি কেটে দাও, এদিকে শুধু বর থাকে। বর মানে কি? আয়তন গুণ ঘনত্ব। আয়তন গুণ ঘনত্ব, যার বর তার আয়তন তার ঘনত্ব। কলা গাছের বর, কলা গাছের আয়তন, কলা গাছের ঘনত্ব। এই তো জাস্ট কলা গাছের ঘনত্বটা বের করলো। কি পারা যাবে না? একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে। ঠিক আছে? এরপরে দেখো পরের ম্যাথটা কি বলছে, যে যেহেতু সে পানিবন্দী 40 কেজি বরের একজন ব্যক্তি, নিরাপদে যাওয়ার জন্য সে কি 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও 300 সেন্টিমিটার লম্বা একটা কলা গাছ পানিতে বাসাইছে। তো কলা গাছের কি দেওয়া আছে একটা জিনিস চিন্তা করো। ব্যক্তির বর দেওয়া আছে, ব্যক্তির বর, ঠিক আছে, ব্যক্তির বর দেওয়া আছে কত? 40 কেজি। তো এটা আমরা লিখে নিই যেটা দেওয়া আছে, হ্যাঁ, গতে। ব্যক্তির বর M1, হ্যাঁ, কত কেজি? 40 কেজি। আর কি দেওয়া আছে দেখো তো?
নিরাপদে যাওয়ার জন্য 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তো 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কি? 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও 300 সেন্টিমিটার লম্বা একটি কলা গাছ, 300 সেন্টিমিটার লম্বা। তো এটা কলা গাছের ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কলা গাছের কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। আর এর মান দেওয়া। তো আর কে সেন্টিমিটার থেকে মিটারে নিলে 100 দ্বারা ভাগ করলে 0.15 মিটার ব্যাসার্ধ। হ্যাঁ, সেন্টিমিটার থেকে মিটারে নিলাম 0.15। আচ্ছা, আর কি? 300 সেন্টিমিটার লম্বা। তো লম্বা যেহেতু এটা দেওয়া আছে, তো দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, কলা গাছের ব্যাসার্ধ, কলা গাছের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 300 সেন্টিমিটার মানে কত? 3 মিটার। কলা গাছের ব্যাসার্ধ দেওয়া, কলা গাছের দৈর্ঘ্য দেওয়া, ঠিক আছে। তো আমরা একটা কাজ করতে পারবো, যেহেতু কলা গাছ সিলিন্ডার আকৃতির বস্তু, কলা গাছের ব্যাসার্ধ, কলা গাছের যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে লিখে রাখতে পারো কলা গাছের ব্যাসার্ধ এবং কলা গাছের দৈর্ঘ্য যেহেতু দেওয়া। এখন আমরা কলা গাছের আয়তনটা বের করতে পারবো, কারণ যেহেতু কলা গাছ একটি কি আকৃতির? সিলিন্ডার আকৃতির বস্তু। সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তনের সূত্র কি? পাই, হ্যাঁ, পাই আর স্কয়ার এস, এস মানে এল। তো আমরা একটা কাজ করি, এখানে এছাড়া আর কি দেওয়া আছে? এখানে এছাড়া দেওয়া আছে বন্যার পানির যে ঘনত্ব, এটা দেওয়া আছে। তো পানির ঘনত্ব তো আমরা জানি, বন্যার পানির ঘনত্ব হচ্ছে 1200 কেজি মিটার ইনভার্স 3। এবং আগের যে অঙ্কটা আছে ওইখান থেকে আমরা কি নিতে পারবো? কলা গাছের যে ঘনত্বটা পাইছিলাম 360, এটা হচ্ছে পানির ঘনত্ব, এটা হচ্ছে কলা গাছের ঘনত্ব। কত? 360 কেজি মিটার ইনভার্স 3। তো এটা আমরা আসলে কই থেকে নিছি? গ হতে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের প্রশ্নে চাইছে লোকটি নিরাপদে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, লোকটি তখনই যাইতে পারবে নিরাপদে যদি ব্যক্তির, হ্যাঁ, কলা গাছ সহ ব্যক্তির যে ঘনত্ব, এটা পানির ঘনত্ব হচ্ছে কম হয়, তো ব্যক্তি যাইতে পারবে। আর যদি কলা গাছ সহ ব্যক্তির ঘনত্ব যদি পানির ঘনত্ব হচ্ছে বেশি হয়, তাহলে কিন্তু ডুবে যাবে, ঠিক আছে। কারণ একটা বস্তু ভাসবে নাকি ডুববে এটা নির্ভর করে তার ঘনত্বের উপরে। কলা গাছে যেহেতু ব্যক্তি নিরাপদে যাওয়ার জন্য সে কলা গাছের উপরে উঠছে, সেই ক্ষেত্রে কলা গাছ, ব্যক্তি সহ কলা গাছের যে ঘনত্বটা, এটা যদি পানির ঘনত্ব হচ্ছে কম হয়, তাহলে ব্যক্তি নিরাপদে যাইতে পারবে। আর যদি কলা গাছ, ব্যক্তি সহ কলা গাছের ঘনত্ব, পানির ঘনত্ব হচ্ছে বেশি হয়, তাহলে সে অবশ্যই ডুবে যাবে, তাই না? তো একটু দেখো, যেহেতু আমি কলা গাছের ব্যাসার্ধ জানি, কলা গাছের দৈর্ঘ্য জানি, তো আমি এখন বের করতে পারবো কলা গাছের আয়তন। আয়তন হচ্ছে বি। তো আয়তন বি, কলা গাছের যেহেতু সিলিন্ডার আকৃতির বস্তু, আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এস। এস না, পাই আর স্কয়ার, এখানে কি দিবা? এল, ঠিক আছে। কারণ যেহেতু কলা গাছটা সিলিন্ডার আকৃতির বস্তু, সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তো এইচ এর জায়গায় এল লিখলাম। তো পায়ের মান তো আমরা সবাই জানি 3.1416। আর এর মান লাগবে আর কত? 0.15 ইন্টু এল লাগবে। এল কত? 3। তো এখানে আর এর উপর অবশ্যই কি দেওয়া লাগবে? স্কয়ার। তো এখানে দেখি কি আসে। 3.1416 ইন্টু 0.15 উপরে কি হোল স্কয়ার ইন্টু কত? এখানে এল যেটা আছে, এল, এল এর মান হচ্ছে 3, ঠিক আছে। তো 3, এটা আসছে টোটালি 0.212085। সরি, এটা যদি আমরা একটু টিক করে লিখি, (0.212058) আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। এইটা হচ্ছে বিষয়। তো এইখানে আমাদের কলা গাছের আয়তন পেয়ে গেছি। যেহেতু আমরা কলা গাছের আয়তন পেয়ে গেছি, আর কলা গাছের, দেখো, কলা গাছের আয়তন জানি আর কলা গাছের ঘনত্ব জানি, তো এটা কিন্তু কলা গাছের ঘনত্ব, ঠিক আছে। তো এখন আমরা যেটা বের করতে পারবো, সুতরাং কলা গাছের আয়তন, ভরটা বের করতে পারবো। বর আমরা জানি, বর হচ্ছে আয়তন গুণ ঘনত্ব, ঠিক আছে। তো এখানে কলা গাছের বর, বর বের করার সূত্র, বর তো আমরা জানি যে বর হচ্ছে আয়তন গুণ ঘনত্ব।
তো কলা গাছের ভর বের করার জন্য কলা গাছের আয়তন দরকার, এই যে কলা গাছের আয়তন বের করছি, আর কলা গাছের ঘনত্ব দরকার। কলা গাছের ঘনত্ব আগের অঙ্ক থেকে জানি, জাস্ট বসায় দাও। কলা গাছের আয়তন কত পাইছো? 0.212058 এবং কলা গাছের ঘনত্ব কত পাইছি? 360। এখন কিন্তু আমি কলা গাছের কি পেয়ে গেছি? ভর। ঠিক আছে, তো এখানে কি আসছে দেখো, 0.2120 0.2120 এরপর হচ্ছে 58 ইন্টু কত? 360। তো এটা আসছে 76.34 কেজি। এটা হচ্ছে কার ওজন, সরি কার ভর? কলা গাছের ভর। আর ব্যক্তির ভর আগে আমরা জানতাম, ব্যক্তির ভর কত ছিল? 40 ছিল। তো এখন আমরা বের করতে পারবো আসলে ব্যক্তি সহ। এখন আমি যে কাজটা করতে পারবো, সুতরাং ব্যক্তি সহ কলা গাছের যে ঘনত্ব, এটাকে যদি আমরা রুফ প্রাইম ধরি, ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। বুঝো কিন্তু, কারণ ব্যক্তি বাঁচার জন্য তো কলা গাছের হ্যাঁ, এই ব্যক্তি নিরাপদে পৌঁছার জন্য কিন্তু কলা গাছের উপর সে উঠছে, তাই না? তো ঘনত্ব মানে কিন্তু ভর বাই আয়তন। তো ব্যক্তি সহ কলা গাছের ঘনত্ব যদি আমি রো প্রাইম ধরি, তো ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তো ভরটা কার হবে? ব্যক্তি সহ বলতে গেলে ব্যক্তির বড় হবে কলা গাছের। ব্যক্তির বড় হচ্ছে এমন, আর কলা গাছের যে ব্যক্তির বর হচ্ছে এমন, আর কলা গাছের বর হচ্ছে এম। দুইটা যোগ করে দেব বাই কি? ঘনত্ব মানে ভর বাই আয়তন। আয়তনটা অবশ্যই আছে, কলা গাছের যে আয়তন এইটা কি? তাহলে ব্যক্তি সহ কলা গাছের ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তো যেহেতু ব্যক্তি সহ কলা গাছের ঘনত্ব রো প্রাইম, তো ব্যক্তি সহ কলা গাছের ঘনত্বের জন্য ঘনত্ব মানে তো ভর বাই আয়তন, তো ব্যক্তির বড় লাগবে, কলা গাছের বড় লাগবে। অথবা আমরা আগেই বের করে ফেলতে পারতাম মোট ভর, ব্যক্তির ভর এবং কলা গাছের ভর যোগ করতে পারতাম। যাই হোক, তো ব্যক্তির ভর কলা গাছের ভর দুটা যোগ করে আয়তন মানে কলা গাছের যে আয়তন, এটা দ্বারা ভাগ করলাম। তো এইখানে দেখো কি আসে, ব্যক্তির ভর হচ্ছে 40 আর এম হচ্ছে কলা গাছের ভর। তো কলা গাছের ভর কত? 76.34। আর আয়তন জানি, কলা গাছের যে আয়তন 0.2058। তো ফাইনালি দেখি যে ব্যক্তি সহ কলা গাছের ঘনত্বটা কি আসে। উপরে হচ্ছে 40 যোগ 76.34 ভাগ করতে হবে কত দ্বারা? 0.212058। এইটা আসছে তোমার 548.62 এত কেজি মিটার ইনভার্সিটি। তো এখন তুমি নিজেই বুঝতে পারবে যে আসলে বস্তুটা ডুববে কিনা, মানে ব্যক্তিটাকে নিরাপদে পৌঁছাতে পারবে কিনা। ব্যক্তি সহ কলা গাছের ঘনত্ব কত? 548.62। আর ওই বন্যার পানির ঘনত্ব কত? 1200। তো ব্যক্তি সহ কলা গাছের ঘনত্বের চেয়ে পানির ঘনত্ব অনেক বেশি। পানির ঘনত্ব বেশি, ব্যক্তি সহ কলা গাছের ঘনত্ব কিন্তু কম। তো তার মানে ব্যক্তি কিন্তু কলা গাছ সহ ডুবে যাবে না। তার মানে ব্যক্তির যে ঘনত্ব, ব্যক্তি সহ কলা গাছের ঘনত্ব রো প্রাইম থেকে যে বন্যার পানির যে ঘনত্ব, এটা অনেক বেশি। কারণ ব্যক্তি সহ কলা গাছের ঘনত্ব হচ্ছে 548.62 আর বন্যার পানির ঘনত্ব কত? রো ডাব্লিউ কত? 1200। 1200। তো যেহেতু ব্যক্তি সহ কলা গাছের ঘনত্ব হচ্ছে পানির ঘনত্ব বেশি, তো পানির ঘনত্ব বেশি হওয়া মানে কি? সে কলা গাছটি ডুবে যাবে না। তো লোকটি নিরাপদে পৌঁছে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। সুতরাং নিরাপদে সম্ভাবনা আছে। এই তো, কি একটু চেষ্টা করলেই পারা যাবে, কঠিন কোনো ম্যাথ না। ঠিক আছে, তো যারা এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখছো, আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, তো ফিজিক্স আসলে তোমাদের যে কয়েকটা সূত্র পড়ে, মুখস্থ সূত্র পড়ে তুমি ফিজিক্স
হ্যাঁ টোটাল বইয়ে ভালো করবা এটা সম্ভব হবে না। এই জন্য তোমাদের বেসিকটা আসলে ফিজিক্সের প্রত্যেকটা টপিক্সের বেসিক তোমাদের বইয়ে যে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক্সের আলাদা আলাদা করে বেসিকগুলি ক্লিয়ার থাকতে হবে। যদি তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে তোমরা ফিজিক্সের সিকিউ বলো, এমসিকিউ বলো, এসকিউ বলো, প্রত্যেকটাতে ভালো করবে। আর না হলে হয়তো সাময়িক কিছু ভালো করলেও হ্যাঁ সামনে হয়তো ভালো করা অসম্ভব হয়ে যাবে। তো আমার একটাই রিকোয়েস্ট, যারা ফিজিক্স হ্যাঁ আহ, হয়তো যারা অনেকে আছে অনেক ভালো ফিজিক্স বুঝে, তাদের তো সমস্যা নাই, কিন্তু যারা ফিজিক্সটা দেখা গেছে যাদের মধ্যে একটু ভয়ভীতি কাজ করে, এদের কাজ হবে আগে বেসিকটা ক্লিয়ার করা। যদি কেউ একবার বেসিক ক্লিয়ার করতে পারে তো তার কাছে প্রিয় সাবজেক্ট হবে ফিজিক্স। ঠিক আছে? আর ফিজিক্স এমন একটা বিষয় যে এখানে 100-তে 100 পাওয়া সম্ভব, যেহেতু ম্যাথ আছে, তাই না? তো এই ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।